ডাক্তার সাহেব, আমার চাকরিটা কি হবে? তবে তোমাকে টাকা দিতে হবে চাকরির জন্য। স্যার, আমি গরিব মানুষ, আমি টাকা কই পামু? আমাদের অভাবের সংসার স্যার, কত টাকা লাগবে? তুমি যেহেতু গরিব মানুষ আর আমারও তোমাকে পছন্দ হয়েছে, তাই তুমি 50,000 টাকা দিলেই চলবে। আমি এত টাকা কই পামু? কিছু কমিয়ে দেন স্যার। আমি এর নিচে পারবো না। যদি দিতে পারো তাহলে কাল থেকে জয়েন করতে পারো। আর তোমার বেতন হবে 20,000 প্লাস উপরি কামাই তো আসেই। আর সব থেকে বড় কথা, এত বড় একটা হাসপাতালের চাকরি পাইছো, এটা তোমার সবচেয়ে বড় সৌভাগ্য। কি আর করার, চাকরিটা আমার খুব দরকার, তাই কোনো মতে 50,000 টাকা জমা দিয়ে চাকরিটা নিলাম। আর ঘুষ না দিয়েও উপায় নাই, কারণ ঘুষ ছাড়া কারো চাকরি হয় না। চাকরি পাওয়ার জন্য অনেক লোক আছে যারা অনেক টাকা ঘুষ দিতে প্রস্তুত। সেখানে যদি আমি ঘুষ না দেই, তাহলে ওদের মধ্যে একজন চাকরিটা পেয়ে যাবে। যার কারণে এক প্রকার বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরিটা নিলাম। আপনাদের পরিচয় দেই, আমি ইসরাফিল তালুকদার। আমার পরিবারে শুধু আমি আর আমার মা আছি। এটা শুধু গল্পেই, বাস্তবে না। বাস্তবে আমার আব্বু আম্মু ও বড় একটা মিষ্টি আপু আছে। যাই হোক, গল্পে চলে যাই, বাকিটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আজ তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আজ ক্লান্ত লাগছে, তাই একটু ঘুমিয়ে নিলাম। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এতক্ষণ কিসের চাকরির কথা বললাম? তাহলে শুনুন। আজ বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল মরিয়ম প্রাইভেট হাসপাতালে কিছু ওয়ার্ড বয় পোস্টে লোক নেবে। আমিও সেই পোস্টে চাকরি করার জন্য আবেদন করেছিলাম। আজ ইন্টারভিউ দিতে গেছিলাম, আর ডাক্তারে আমার কাগজপত্র দেখে তার পছন্দ হয়, যার কারণে উপরে কথাগুলো আমার আর ডাক্তারের মাঝে হয়। এক ঘুমে বিকেলে ঘুম থেকে উঠলাম, তারপর সারাটা বিকেল বাহিরে ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসলাম। আমি প্রায় বিকালে বাহিরে ঘোরাঘুরি করি। রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কেননা কাল থেকে আমাকে নতুন চাকরিতে জয়েন করতে হবে। আর আজ প্রথম দিন, কোনোভাবে দেরি করা যাবে না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাগ্য ভালো বলে তাড়াতাড়ি একটা সিএনজি পাই, আর সেই সিএনজিতেই চড়ে হাসপাতালে চলে যাই। তারপর হাসপাতালে গিয়ে সবার সাথে পরিচয় হই, আর আমার কি কি কাজ সব শিখতে থাকি। আজকে প্রথম দিন, তাই বিকেলে আমার ছুটি দিয়ে দিল। আমি বাসায় চলে আসলাম আর ফ্রেশ হতে চলে গেলাম। আপনারা অনেকেই বলবেন, আমার আম্মুর কথা কেন বলি না? আসলে আমি আর আম্মু দুজনে আলাদা থাকি, তাই এখন আর আম্মুর কথা বলতাছি না। ফ্রেশ হয়ে আজও বিকেলে বাইরে ঘুরতে গেলাম। সারা বিকেল ঘোরাঘুরি করে রাতে বাড়ি ফিরলাম। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন যথারীতি হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে গিয়ে শুনতে পেলাম আজ নাকি হাসপাতালে নতুন একজন মহিলা ডাক্তার জয়েন করবেন। উনি নাকি বিদেশ থেকে ডক্টরি করে আসছেন। উনি আগে বিদেশে ডাক্তারি করতেন, বলতে উনি কয়েক বছর যাবৎ বিদেশে ডাক্তারি করেছেন। তিনি জন্মসূত্রে বাংলাদেশি, তার বাবা মা বাংলাদেশে থাকে। তার বাবা মায়ের কথায় তিনি বিদেশের ডাক্তারি ছেড়ে বাংলাদেশের ডাক্তারি করার সিদ্ধান্ত নিয়েছেন। তার বাবা মায়ের কথা হলো, আমার মেয়ে বেশ কয়েক বছর যাবৎ বিদেশে ডাক্তারি করছে, আমাদের ছেড়ে অনেক দূরে থেকেছে, এখন আর বিদেশে ডাক্তারি করার দরকার নাই, বাংলাদেশে করলেই চলবে। তাই তিনি আমাদের হাসপাতালে ডক্টরি করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা আগেই জেনেছেন আমি যে হাসপাতালে চাকরি করি সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল মরিয়ম প্রাইভেট হাসপাতাল। এটা নাকি তার ছেলে তার জন্য করেছে, অথচ আজ পর্যন্ত কেউ তার ছেলেকে দেখেনি। তো কিছুক্ষণের মধ্যেই মহিলা ডাক্তারটি হাসপাতালে প্রবেশ করলো। আমি ডাক্তারনিকে দেখে হাঁ করে তাকিয়েছি। এত সুন্দরী মানুষ কিভাবে হয়? আমি ডাক্তারনির উপরে ক্রাশ খেয়েছি। কি আজব ব্যাপার না? যে ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় নাই, সেই ছেলে ডাক্তারনির উপর ক্রাশ খায়, ভাবা যায়? আপনাদের তো ডাক্তারনির পরিচয় দিলাম না। ডাক্তারনির নাম মেঘা, দেখতে মাশাল্লাহ অপূর্ব সুন্দরী, যে কেউ দেখলে ক্রাশ খাবে। তো ডাক্তারনি এসে সবার সাথে পরিচয় হয়ে নিল, সাথে আমার পরিচয় জানলো। আর আল্লাহর কি রহমত, আমাকে ডাক্তারনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় করা হলো। আজকে ডাক্তারনির প্রথম দিন, তাই আজকে কিছুক্ষণ থেকে তারপর ডাক্তারনি নিজের বাসায় চলে গেল। আর আমি সারাক্ষণ অন্যান্য ডাক্তারের কথা মতো সব কাজ করতে থাকলাম, সাধারণত ওয়ার্ড বয়রা যেগুলো করে। কাল থেকে আর অন্যান্য ডাক্তারের কথা মতো কাজ করতে হবে না, আজই শেষ দিন। কাল থেকে আমি আমার ডাক্তারনির কথা মতো কাজ করব। সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে আসলাম।
বাড়িতে এসে গোসল করে রান্না করে রাতের খাবার খেলাম। সারা দিন পরিশ্রম করার শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল, তাই খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সকাল 5টায় ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে রান্না বান্না করে ফ্রেশ হয়ে খেয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে দেখি আমার ক্রাশ মানে ডাক্তারনি কেবল হাসপাতালে আসতেছে। দেখে মনটা জুড়িয়ে গেল। উনি ওনার কেবিনে গেল, আমি ওনার সাথে সাথে ওনার কেবিনে গেলাম, কেননা আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়, সবসময় ওনার সাথেই থাকতে হবে। তো উনি চললেন রোগী দেখতে, আমিও তার সাথে সাথে চললাম। অনেকক্ষণ রোগী দেখলো, আর যত কাজ আছে সেগুলো আমি করলাম। দুপুরে খাবার আজ আনতে মনে নাই, তাই খাওয়ার জন্য পাশে একটা হোটেলে গেলাম। যাওয়ার পথে দেখি একটা বৃদ্ধ এক লোকের কাছে খাওয়ার জন্য টাকা চাইতেছে, কিন্তু লোকটা দিচ্ছে না। আমি এগিয়ে গিয়ে বৃদ্ধটাকে নিয়ে একটা হোটেলে গেলাম, তাকে পেট ভরে খাওয়ালাম, সাথে আমার দুপুরে খাবারটাও খেলাম। তারপর আমার কাছে কিছু টাকা ছিল, তা বৃদ্ধকে দিয়ে হাসপাতালে চলে আসলাম। অবশ্য বৃদ্ধাটি আমার জন্য মন ভরে দোয়া করে দিছে। আমরা অনেকেই আছি বিভিন্নভাবে টাকা খরচ করে থাকি, অথচ কোনো অসহায় টাকা চাইলে তাকে টাকা দেওয়ার পরিবর্তে অপমান করি, অনেক সময় গায়ে হাতও তুলি। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, লোকটি অসহায় বলেই তো আপনার কাছে সাহায্য চায়। আপনি কোনো হোটেলে গেলে বা রেস্টুরেন্টে গেলে ওয়েটারকে বকশিস দেন, তাদের এগুলো না দিয়ে একজন অসহায়কে দেন, দেখবেন অসহায়টি আপনার জন্য মন ভরে দোয়া করবে। কখন কার দোয়া কোথায় কাজে লেগে যায় বলা যায় না। এখন থেকে সবাই চেষ্টা করবেন অসহায়ত্বকে সাহায্য করার। এবার গল্প ফেরা যাক। আমি যে এগুলো করলাম তা ঠিকই লক্ষ্য করেছে আমাদের ডাক্তারনি মেঘা। অবশ্য এটা আমি জানতাম না, মেঘার কেবিনের জানালার ধারেই তার কেবিন থেকে বাইরের সব কিছু দেখা যায়, আর হোটেলটাও তার জানালার বরাবরই। মেঘা এগুলো দেখে ভাবে এই ওয়ার্ড বয়টা অন্য সবার থেকে আলাদা, যেখানে অন্য সকল ওয়ার্ড বয় টাকার বিনিময়ে কাজ করে। মানে বোঝাতে চাইছি যে আপনি যদি ওয়ার্ড বয়কে টাকা দেন তাহলে আপনার কাজটা সবার আগে করে দেবে। সেখানে এই ওয়ার্ড বয়টা বিনা স্বার্থে একটা বৃদ্ধাকে সাহায্য করলো। ওয়ার্ড বয়টা তো ভেরি ইন্টারেস্টিং। আমি আমার মতো সারা বেলা কাজ করে সন্ধ্যায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে রান্না বাড়া করে খেয়ে আমি ঘুমাতে যাব, এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে আমি চমকে উঠি, কেননা যে ফোন দিছে আমার আম্মু ফোন দিছে। অনেকদিন ধরে আম্মুর সাথে কথা বলা হয় না, আর অনেকদিন হলো আম্মুর কাছ থেকে দূরে আছি, তাই আম্মু ফোন দিছে। হাজার হলো মায়ের মন বললে কথা, সন্তান মাকে ভুলে গেল, মা কখনো সন্তানকে ভুলে না। এটাই মায়ের ভালোবাসা। সন্তান যদি খারাপ পথেও যায় বা হাজারও পাপ করে, তারপরও মা সন্তানকে ছাড়া বা বরং আল্লাহর কাছে দোয়া করে যাতে সন্তান হেদায়েতপ্রাপ্ত হয়, সঠিক রাস্তায় ফিরে আসে। এটাই প্রকৃত মায়ের প্রকৃত ভালোবাসা। প্রকৃত মা কেন বললাম? তার কারণ হলো কিছু কিছু মা আছে যারা লোভে পড়ে সন্তানকে ছেড়ে অন্যের সাথে চলে যায়। আমি এমন মা যাদেরকে তীব্র নিন্দা জানাই। তো অনেক কথাই বললাম, এবার গল্পে ফেরা যাক। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোমার শরীর ঠিক আছে তো? আর ওষুধ নিয়মিত খাও তো? হ্যাঁ, আর ওষুধ ঠিক মতো খাই। তুই তো আমার খোঁজই নিস না, কবে বাসায় আসবি? আম্মু আমি খুব ব্যস্ত ছিলাম, তাই খোঁজ নিতে পারি নাই। ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই বাড়িতে যাব। এখন অনেক রাত হয়েছে, খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, নয়তো আবার শরীর খারাপ করবে। ওকে, আর তুই সাবধানে থাকিস। ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কেননা সারাদিন পরিশ্রম করার কারণে রাত জাগতে মন চায় না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রান্নাবাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর একটা সিএনজি নিয়ে হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে পৌঁছাতে শুনতে পেলাম আজ আবার নাকি আরেকজন নামকরা ডাক্তার সাহেব আসবে। উনিও নাকি একজন মেয়ে, আর সবচেয়ে বড় কথা ওনার বাবা খুব নামকরা ও খুব প্রভাবশালী একজন ব্যক্তি। বাংলাদেশে তার প্রচুর ক্ষমতা। ডাক্তারটির নাম মুনতাহা, দেখতে মাশাআল্লাহ, তবে ডক্টর মেঘার মতো অপূর্ব সুন্দরী নয়। উনি আসার পরে সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করলো, সাথে আমিও ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম। তবে ওনার অবস্থা দেখে বুঝলাম উনি ছেলে ওয়ার্ড বয়দের দেখতে পারে না। না দেখতে পারলে আমার কি, আমি তো ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। ওনার দেখা না দেখাতে কোনো কিছুই যায় আসে না। তো উনি ফুল নিয়ে ভিতরে চলে গেল, আমিও গেলাম ডক্টর মেঘার চেম্বারে, কেননা আমি ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। ভিতরে আসতে পারি ম্যাম? আরে ইসরাফিল, আপনি? হ্যাঁ, ভিতরে আসুন। আর কিছু বলবেন? ধন্যবাদ ম্যাম।
বলছিলাম কি ম্যাম, এখন তো রোগী দেখতে যাওয়ার টাইম, চলেন রোগীগুলো দেখে আসি। ও হ্যাঁ, চলুন দেখে আসি। তারপর আমি আর মেঘা ম্যাম চললাম রোগী দেখতে। মেঘা ম্যাম রোগী দেখতেছে আর আমি তাকে বিভিন্নভাবে সাহায্য করতেছি। এক পর্যায়ে এক রোগীর দিকে চোখে গেল, দেখলাম রোগীটা খুবই বৃদ্ধ। বৃদ্ধটাকে দেখে খুব মায়া হলো। খোঁজ নিয়ে জানতে পারলাম বৃদ্ধটির 3টি ছেলে আছে, কিন্তু কেউ তারা বৃদ্ধটির খোঁজ নেয় না। এক পর্যায়ে বৃদ্ধটি অসুখ ধরা পড়লে তার সন্তানরা তাকে তাড়িয়ে দেন। অবশেষে এক যুবক নাকি তাকে এখানে এনে তার চিকিৎসা করাচ্ছে। হায় রে সন্তানেরা, যাদের জন্য বাবা সারা জীবন কষ্ট করে গেছে, জীবনে কোনোদিন নিজের চাহিদা বা নিজে কি পড়তেছে এটা কোনোদিন খেয়াল করেনি। শুধু ভাবছে সন্তানদের চাহিদা মেটাতে হবে, তাদের ভালো পোশাকের ব্যবস্থা করে দিতে হবে, এজন্য সারা জীবন পরিশ্রম করে গেছে। সন্তানরা অসুস্থ হলে কখনো বিনা চিকিৎসা রাখেনি, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে হলেও করেছে। আর সেই অকৃতজ্ঞ সন্তানেরা এই তার প্রতিদান দিল। আমরা অনেকেই এই রকমটাই করে থাকি, তবে মাথায় রাখবেন আপনি যেমন করতেছেন ঠিক তেমনই ফল পাবেন। আর হ্যাঁ, দুনিয়াতে ওই যুবকের মতো ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা বেঁচে আছে। যুবকটা সত্যি মহান, কেননা নিজের কোনো আত্মীয় না অপরিচিত এক বৃদ্ধ তার সমস্ত চিকিৎসা যুবকটি করছে, যেখানে নিজের সন্তানরা তাকে দূরে ঠেলে দিছে। আমি বৃদ্ধটির সাথে ভালো মন্দ কথা বলে বৃদ্ধটির জন্য কিছু ফল আনতে গেলাম, আর মেঘা ম্যাম অন্যান্য রোগীদের দেখতে গেল। আমি কিছুক্ষণের মধ্যে কয়েক কেজি ফল এনে বৃদ্ধকে দিয়ে চলে আসলাম মেঘা ম্যামের কাছে। তারপর অন্যান্য রোগী দেখে দুপুরে খাবার খাওয়ার সময় হলো, তাই চলে গেলাম দুপুরে খাবার খেতে। আর ওইদিকে ডক্টর মুনতাহা অনেক আগে চলে গেছে, কেননা আজকে তার প্রথম দিন। দুপুরে খাবার খেতে যাইতেছি, তখনই ঘটলো আরেক ঝামেলা। ডক্টর মেঘা আজ দুপুরে খাবার আনতে ভুলে গেছে, সে বাইরে খাবার খেতে পারে না। এখন কি উপায়? অবশেষে আমার বাড়ি থেকে আনা খাবারগুলো মেঘা ম্যামকে দিলাম। আজ বাড়ি থেকে আসার সময় নিজে গরুর গোশত রান্না করে নিয়ে আসছি। আমি তো বাইরে খাবার খেতে পারি, উনি তো আবার বাইরে খাবার খেতে পারেন না, তাই দিলাম। অবশ্য আমার ক্রাশই তো খাবে, অন্য কেউ তো আর খাবে না। আমার সামনে আমার ক্রাশই না খেয়ে থাকবে, এটা কি আমি মেনে নিতে পারি? কখনো না। তো মেঘা ম্যামকে দেওয়ার পর মেঘা ম্যাম বলল, আপনার খাবার আমাকে দিচ্ছেন কেন? আপনি কি খাবেন? আপনি তো খাবার আনতে ভুলে গেছেন, আর বিশেষ কথা হলো আপনি বাইরে খাবার খেতে পারেন না। আমি তো বাইরে খাবার খেতে পারি, আর এগুলো আমি বাসা থেকে নিজ হাতে রান্না করে আনছি, তাই আপনি এগুলো খান, আমি না হয় আজ বাইরে থেকে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে আমি এগুলো খাবো, তবে আপনাকে আজ বাইরে খেতে হবে না। চলুন আমরা দুজনে খাবারটাকে ভাগ করে খাই। ঠিক আছে চলেন। তারপর দুজনে খাবারটাকে ভাগ করে খাইতেছি, কেননা আজ প্রথম আমার ক্রাশের সাথে একসাথে বসে খাবো, খাওয়ার মজা আলাদা। তো দুজনে খেতে বসলাম। খাওয়ার সময় মেঘা বলল, ইসরাফিল সাহেব, আপনি তো খুব সুন্দর করে রান্না করতে পারেন। সত্যি রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। আপনার যে বউ হবে তার সত্যিই কপাল ভালো হবে। মাঝে মাঝে আপনার রান্না খেতে পারবো, তার প্রতিদিন রান্না করতে হবে না। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ, তবে বউ তো আমি আপনাকেই বানাতে চাই, বললাম আস্তে করে। ইসরাফিল সাহেব, আপনি কি কিছু বললেন? না কিছু না, তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আবার রোগী দেখতে যেতে হবে। করছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সারা বিকেল রোগী দেখে সন্ধ্যায় বাড়িতে আসলাম। তারপর গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিনের ন্যায় আজও ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো উঠে রান্নাবাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটা সিএনজি নিয়ে হাসপাতালে পৌঁছালাম, কিন্তু সেখানে গিয়ে দেখি বাচ্চা আর এক ঝামেলা। হাসপাতালে পৌঁছে দেখি আর এক ঝামেলা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ডক্টর মুনতাহাই ঝামেলাটা করেছে। তিনি কোনো ছেলে ওয়ার্ড বয়কে দেখতে পারেন না, এমনকি পুরনো নার্সগুলো তার পছন্দ না। তার চাই একজন স্মার্ট সুন্দরী নার্স, তবে তার মতো সুন্দরী না, যে হবে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো সব ডাক্তাররা এটা মেনে নিয়েছে এবং আজ একটা স্মার্ট সুন্দরী নার্স নিয়োগ দেওয়া হবে। কেননা আগে বলেছি মুনতাহার বাবা একজন প্রভাবশালী লোক, এছাড়াও ডক্টর মুনতাহা একজন বড় মাপের ডাক্তার, তারও এই হাসপাতালে থাকা দরকার। তিনি বাহিরের দেশ থেকে ডক্টরি করে আসছে, তাই সবকিছু ভেবেই নতুন একজন সুন্দরী ও স্মার্ট নার্সের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিও হাসপাতালে পৌঁছালাম, আর অল্প কিছু সময়ের মধ্যেই ডক্টর মেঘা হাসপাতালে প্রবেশ করলো। আমিও গেলাম ওনার পেছনে পেছনে। তো ডক্টর মেঘার কেবিনে প্রবেশ করার পর ডাকে মেঘা আমাকে জিজ্ঞাসা করলো,
ইসরাফিল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ইসরাফিল সাহেব, বাইরে কি নিয়ে আলোচনা হয়েছে? আর বললেন না ম্যাম, ওই যে নতুন ডক্টর আসছে না, ডক্টর মুনতাহা, উনি বলেছেন যে ওনার নাকি আগের নার্সগুলো পছন্দ না, তার নাকি নতুন স্মার্ট নার্স লাগবে। তাই মুনতাহা ম্যামের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট সুন্দরী নার্সের নিয়োগ দেওয়া হবে বাইরে, তাই নিয়ে আলোচনা হচ্ছে। ও, তার জন্য বাইরে এত আলোচনা হয়েছে। আচ্ছা, বাইরে যা মনে হয় তা নিয়ে আলোচনা হোককে। চলুন আমরা রোগী দেখতে যাই। আচ্ছা চলেন। তারপর আমি আর মেঘা ম্যাম চলে গেলাম। আমি আর মেঘা ম্যাম রোগী দেখতে লাগলাম। আর অল্প সময়ের মধ্যেই নার্স নিয়োগ শুরু হলো। অনেকে আসছে ইন্টারভিউ দিতে, সবাই স্মার্ট। এদের মধ্যে একজনকে সিলেক্ট করা হলো, নাম ইরা। দেখতে যেমন স্মার্ট তেমনি সুন্দরীও, কিন্তু মুনতাহার মতো সুন্দরী না, তবে একদম মুনতাহার মনের মতো পাওয়া গেছে। ইরাকে মুনতাহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে রাখা হলো। আর আজকের মতো ইরা চলে গেল, কাল থেকে ওর কাজ শুরু। ইরা চলে যাওয়ার পর ডক্টর মুনতাহাও গেল রোগী দেখতে। আমি আর মেঘা রোগী দেখে দুপুরে আসলাম খাওয়ার জন্য। যেই আমি আমার খাবার দেখতে যেতে যাব, ঠিক তখনই মেঘা বলল, ইসরাফিল সাহেব কোথায় যান? আমার খাবার খেতে যাচ্ছি। দুপুরে খাবার সময় তো হয়েছে, তাই খেতে যাচ্ছি। আপনি এখন খাবার নিয়ে এসে আমার সাথে খাবেন, আমরা দুজনে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, আমার ক্রাশ আমার সাথে খেতে চাইছে, আমি কিনা না করতে পারি? আপনারাই বলেন। শত হোক আমার ক্রাশ, তাই আমি রাজি হয়ে খাবার আনতে চলে গেলাম। একেবারে ফ্রেশ হয়ে খাবার নিয়ে মেঘার কেবিনে আসলাম। এইদিকে মেঘাও ফ্রেশ হতে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আসলো। আমি গিয়ে খাবার নিয়ে মেঘার পাশে বসলাম। তারপর মেঘা তার খাবার বের করে বলল, কাল তো আমি আপনার খাবার খেয়েছি, আজ আপনি আমার খাবার খান। ম্যাম আপনি কি শোধ দিতে যাচ্ছেন? আমি কি আপনাকে শোধ করার জন্য খাইতে বলছি? সবসময় এক লাইন বেশি বোঝেন। এত কষ্ট করে রান্না করলাম ওনার জন্য, আর উনি শোধের কথা বলল, মুডটাই নষ্ট করে দিল। না, তবে কাল আমি আপনারে আমার খাবার খাওয়াইছি, আর আজকে আপনি আপনার খাবার আমাকে খেতে বলতেছেন, তাই ভাবলাম শোধ দিতে চাইছেন। তবে আমি যেগুলো রান্না করে আনছি সেগুলোর কি হবে? এক কাজ করি, আপনি আমার খাবার খান আর আমি আপনার খাবার খাই। সত্যি বলতে কি, আমার আপনার খাবার খুব ভালো লেগেছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমার ক্রাশের হাতের রান্না কেমন তা জানার সুযোগ এসেছে। আজ না হয় কাল তো ওনার হাতেই রান্না খেতে হবে। যদি ভালো না হয় তবে আমাকেই তাকে ভালো করে রান্না শেখাতে হবে। তাই আমি খাবার বদল করে খেতে রাজি হইলাম। আচ্ছা চলুন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ বলে এক লোকমা মুখে দিলাম। রান্নাটা এত সুন্দর হয়েছে বলার বাইরে। তাহলে আমার ক্রাশ যেমন সুন্দর, তার রান্নাটাও অপূর্ব সুন্দর। তবে এটা মানতেই হবে, আমার ক্রাশ সব দিক দিয়েই পারফেক্ট। এত সুন্দর খাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না, সম্পূর্ণ শেষ করে ফেলেছি খেয়ে। শেষমেশ আঙুল চেটে খাইছি। তাহলে বুঝেন রান্নাটা কত মজাদার হয়েছে। ইসরাফিল সাহেব বললেন না তো রান্নাটা কেমন হয়েছে? কি আর বলবো, সত্যি রান্নাটা অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ঠিক আপনার মতো। এই কথাটা বলাতে মেঘা লজ্জা পেল। থাক, আর প্রশংসা করতে হবে না, আপনার রান্নাটাও কম না। এখন চলুন রুগী দেখতে যেতে হবে। আচ্ছা চলেন যাই। তারপর আমি আর মেঘা রোগী দেখতে চলে গেলাম। আর এদিকে ডক্টর মুনতাহার অ্যাসিস্ট্যান্ট না থাকার কারণে দুপুর পর্যন্ত রোগী দেখে ছুটি নিয়ে বাসায় চলে গেছে। আর এদিকে আমি আর মেঘা সারা বিকাল রোগী দেখে সন্ধ্যায় বাসায় এসে প্রতিদিনের মতো গোসল করে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। এমন সময় আমার ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি মেঘা নামে সেভ করা, তার মানে মেঘায় ফোন দিছে। আবার আপনারা বলবেন নাম্বার নিলাম কখন? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়, তাই আমার নাম্বার ওনার কাছে আর ওনার নাম্বার আমার কাছে আছে, উনি আমাকে দিছে। আর আমি মেঘা নামে সেভ করে রেখেছি। ফোনটা রিসিভ করে, আসসালামু আলাইকুম মেঘা ম্যাম, কিসের জন্য ফোন দিচ্ছেন? কোনো দরকার? একটু আগেই না আপনার কাছ থেকে আসলাম, কেন ফোন দিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। এতগুলো প্রশ্ন একবারে করলে উত্তর কিভাবে দিব? তবে কোনো দরকার নেই, এমনি ফোন দিতে মন চাইলে ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন খুব ক্লান্ত, এখন ঘুমাবো, সকালে কথা বলবো। তবে যেহেতু ফোন দিচ্ছেন, তবে 5 মিনিট কথা বলতে পারেন, এর বেশি সময় আমি কথা বলতে পারবো না। ওকে, 5 মিনিট কথা বললেই চলবে। আমার খুব বোরিং লাগতেছে, তাই একটু কথা বলার জন্য ফোন দিলাম।
আর আমিও ক্লান্ত, আমি একটু পরেই ঘুমোবো। তারপর মেঘার সাথে 5 মিনিট কথা বলে আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। এক ঘুমের সকাল, প্রতিদিনের মতো যাবতীয় কাজ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। তাহলে হাসপাতালে যাওয়ার পর ঘটনাটা বলি। পরের দিন পৌঁছে ঘটলো আরেক ঘটনা। আপনারা যা মনে করছেন তা নয়। আজ মুনতাহা কিছু করেনি, আজ করেছে ইরা। আমি তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করতে নিচ্ছি, আর ওইদিকে ইরাও ভিতরে থেকে বাহিরে আসতেছিল। কেউ কাউকে খেয়াল করেনি, যার ফলস্বরূপ দুজনেই ধাক্কা লেগে যায়। আমি তাড়াতাড়ি উঠে ওনার দিকে হাত বাড়িয়ে দিলাম এবং তাকে টেনে তুললাম, আর পরে যাওয়া জিনিসগুলো তুলে দিলাম। আপনারা হয়তো ভাবতেছেন এখন ইরা উঠে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দেবে, তাই না? না, ইরা এটা করেনি, বরং দুজনেই দুজনকে সরি বলে যে যার কাজে চলে গেলাম। এখানে ইরা বুঝতে পেরেছে এখানে কারো একারই দোষ না, দোষ দুজনেরই। দুইজনের বেখেয়ালমির জন্যই দুজনের ধাক্কা লেগেছে। এইদিকে ডক্টর মুনতাহা অনেকক্ষণ ধরে নিজের চেম্বারে বসে আছে ইরার জন্য, কেননা ইরা মুনতাহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নার্স। মুনতাহা ইরাকে নিয়ে রোগী দেখতে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই মুনতাহার রুমে প্রবেশ করলো। মুনতাহা ইরাকে জিজ্ঞাসা করলো, আজ তোর এত দেরি হলো কেন? আমি আজ আগেই আসছি, একটু ফ্রেশ হতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। নেক্সট টাইম থেকে যেন আর এত দেরি না হয়, বুঝেছো? জি ম্যাম। আচ্ছা চলো এখন আমরা রোগী দেখতে যাই। ওকে চলেন। এই বলে ইরা আর মুনতাহা রোগী দেখতে চলে গেল। আর এইদিকে আমি ডক্টর মেঘার জন্য ওয়েট করতেছি, কখন উনি ওয়াশরুম থেকে বের হবে, কখন আমরা রোগী দেখতে যাব। অপেক্ষা করতে করতে 20 মিনিট পার হয়ে গেল, তাও তার বের হওয়ার নামই নাই। বুঝি না মেয়েরা ফ্রেশ হওয়ার নাম নিয়ে যে কি করে আল্লাহই ভালো জানে। না হলে এত সময় লাগে ফ্রেশ হতে? মনের হয় ফ্রেশ হওয়ার নাম করে সঙ্গে আনা আটা ময়দা বস্তা বৈশা বৈশা মাখে। আটা ময়দা মাখতে তো দেরি হয়, তাই মনে হয় মেয়েদের ফ্রেশ হতে এত দেরি লাগে। আমি সত্যিটা জানি না, আপনারা কেউ জানলে আমরা জানায়েন। অবশেষে 25 মিনিটের মাথায় মেঘা বের হইল, কিন্তু আমার ধারণা তো ঠিক হলো না। উনি তো মুখে আটা ময়দা মাখেনি, তাহলে এত সময় উনি ভিতরে কি করলো? যা মনে হয় তাই করুক গা, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি বের হওয়ার পরে আমি বললাম, আপনি তাহলে বের হয়েছেন ম্যাডাম? আচ্ছা চলেন তাহলে। মেঘা বলল, আচ্ছা চলেন যাই। আমি আর মেঘা চলে গেলাম রোগী দেখতে। এইদিকে আমেরিকার বিখ্যাত হাসপাতালে একটা ক্রিটিক্যাল রোগী আনা হয়েছে। রোগীকে খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, নয় রোগীকে বাঁচানো যাবে না। রোগীর অপারেশন করতে কোনো ডাক্তারই সাহস পাচ্ছে না, কেননা সামান্য পরিমাণ ভুল হলেই রোগী মারা যাবে। রোগী আমেরিকার খুব প্রভাবশালী ও প্রচুর ধনী, তাদের কাছে টাকা যেন হাতের ময়লা। যে কোনো কিছুর বিনিময়ে হলেও রোগীকে বাঁচাতে হবে। প্রয়োজনে দেশের নাম করা যত ডাক্তার আছে সবাইকে আনার ব্যবস্থা করতে বলতেছে। তারা নাকি হাসপাতালে সহ ডাক্তার আনা নেওয়া, এমনকি ডাক্তার যত টাকা লাগে তারাই দেবে, তবুও রোগীকে বাঁচানোর জন্য ডাক্তার আনতে বলতেছে। জলি ভিত্তিতে ওই হাসপাতালে সমস্ত ডাক্তারদের নিয়ে মিটিং ডাকা হয়েছে, যে কোথা থেকে কোন ডাক্তার আনা যায় এটা নিয়ে আলোচনা করা হবে এবং দ্রুত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আমি আর মেঘার রোগী দেখে দুপুরে আসলাম খাওয়ার জন্য। আজ আর মেঘার সাথে খেলাম না, কারণ আজ আমি দুপুরে খাবার নিয়ে আসি নাই, তাই হোটেলে গিয়ে খাবো দুপুরে খাবার। হোটেলে খাওয়ার জন্য বের হয়েছি, পেছন থেকে একটা পিচ্চি আঙ্কেল বলে ডাক দিল। আমি পেছনে ঘুরে পিচ্চির দিকে তাকালাম, তাকিয়ে দেখি পিচ্চি খুবই ক্ষুধার্ত, মনে হয় 2 দিন ধরে কিছুই খায় নাই। আমি পিচ্চিটার কাছে যাওয়ার পর পিচ্চিটা আমাকে বলল, আঙ্কেল আমাকে কিছু টাকা দেন, আমি 2 দিন ধরে শুধু পানি খেয়ে আছি, একটা ডানা ভাতও খাইনি। দেখেছেন এইটুকু পিচ্চি, তাও বলে 2 দিন ধরে না খেয়ে আছে। এই বয়সে পিচ্চিরা খেতে চায় না বলে মা তাকে জোর করে খাওয়ায়, আর এই পিচ্চি মাত্র পানি খেয়ে আছে। পিচ্চিটার কথাটা আমার কলিজায় আঘাত করলো। আমি পিচ্চিকে জিজ্ঞাসা করলাম, তোর বাবা মা কোথায়? আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমার চাচা চাচিরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে। বাবা মা তো আমাকে ছেড়ে চলে গিয়ে খুব সুখেই আছে, কিন্তু আমি যে আর পারতাছি না। মাঝে মাঝে মনে হয় না খেতে পেয়ে এখনই বুঝি মারা যাব। জানেন আঙ্কেল, আমি খিদে সহ্য করতে পারি না, তারপরে আমাকে না খেয়েই থাকতে হয়। খাবার না পেয়ে বাধ্য হয়ে আমি পানি খেয়ে আমার ক্ষুধা মিটাই। কারোর কাছে খাবার চাইলে দেয় না, বরং আমাকে মেরে তাড়িয়ে দেয়। তারপরে চাই মানুষের কাছে খাবার। যদি তারা আমাকে কিছু খাবার দেয়
তাতে অন্তত না খেয়ে বা শুধু পানি খেয়ে থাকতে হবে না, এই আশায় আমি খাবার চাই। পিচ্চিটার কথায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। অনবরত আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। এই বয়সে এই পিচ্চিটাকে কত কষ্ট করতে থাকতে হয়। আর সারার পাশার মানুষ, পিচ্চিটার মা বাবা মারা গেছে, তার গার্জিয়ান হিসেবে চাচা চাচি তার ভরণ পোষণের দায়িত্ব নেবে, তা না করে তাকে তাড়িয়ে দিচ্ছে। এমন মানুষের কি করা উচিত আপনারাই বলেন। শোন পিচ্চি, তোর নাম কি? আহাত। শোন, আজ থেকে তোকে আর না খেয়ে থাকতে হবে না। আজ ওই তোকে ভালো একটা এতিমখানায় ভর্তি করে দিয়ে আসবো, যেখানে তোকে প্রতিদিনই খাবার দেবে, এমনকি তোকে পড়াশোনাও করাবে। তার আগে চল দুজনে পেট ভরে খেয়ে নিই। ঠিক আছে আঙ্কেল। তারপর আমি আর পিচ্চি হোটেলে গিয়ে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া শেষে পিচ্চিকে নিয়ে একটা শপিং মলে নিয়ে আসলাম। ওর জন্য কিছু জামা কাপড় কিনবো। কয়েকটা জামা কাপড় কিনে আর ওর জন্য কিছু বই কিনে নিয়ে গেলাম এতিমখানায়। তারপর এতিমখানায় ওকে ভর্তি করে সবকিছু ঠিকঠাক করে আমি চলে আসলাম হাসপাতালে। আসার সময় বলে আসছি, আমি মাঝে মাঝে তোকে এখানে দেখতে আসবো, আর তুই মন দিয়ে পড়াশোনা করবি। ও আমাকে আচ্ছা বলে বিদায় দিল। আমার এই কাহিনী আজ একজন দেখেছে, যা আমি জানতামই না। হাসপাতালে পৌঁছানোর পর মেঘা ম্যাম জিজ্ঞাসা করলো আমি এতক্ষণ কোথায় ছিলাম। আমি বললাম আমার জরুরি একটা দরকার ছিল, তাই বাড়িতে গেছিলাম। এখন চলেন আমরা রোগী দেখতে যাই। তারপর আমি আর মেঘা রোগী দেখতে গেলাম। সারা বিকেল রোগী দেখে সন্ধ্যায় বাসা চলে আসলাম। আর বাসায় এসে গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ওইদিকে অনেকক্ষণ মিটিং করে কোনো ডাক্তারের খোঁজ বের করতে পারলো না, কারণ এমন অপারেশন কেউ করতে পারবে না। ওনাদের মধ্যে একজন বলে উঠলো একজন ডাক্তার ওই অপারেশনটা করতে পারবে, উনি এর চেয়ে অনেক কঠিন অপারেশন করতে পারে। উনি বিশ্বের একমাত্র ডাক্তার যে কিনা খুব ভয়ঙ্কর অপারেশনও করতে পারে। তিনি 5 বছর আগে এর চেয়ে ক্রিটিক্যাল অপারেশন করাইছে। অবশ্য আজ পর্যন্ত তাকে কোনো মিডিয়ার লোক দেখেনি, এমনকি কোনো ডাক্তারও তাকে দেখেনি। উনি সবসময় সার্জিক্যাল মাস্ক পরে অপারেশন করেন এবং অপারেশন শেষে মাস্ক পরেই নিজস্ব হেলিকপ্টারে করে চলে যায়। উনি 5 বছর আগে কানাডায় এমন একটা অপারেশন করেছিল, ওইখানে গেলেই ওনার বিষয় সমস্ত খোঁজ পাওয়া যাবে। বাকি সব ডাক্তার সিদ্ধান্ত নিল যে অপারেশনটা ওনারে দিয়ে করাবে। এমনকি ওনার বিষয়ে জানার জন্য কয়েকজন ডাক্তার কানাডার উদ্দেশ্যে রওনা হলো। আর এই দিকে আমি সকালে ঘুম থেকে উঠলাম, তারপর রান্না করলাম, রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে শুনি আজ নাকি ডাক্তার মেঘা কয়েকদিনের জন্য ছুটি নেবে এবং সে কিছুদিনের জন্য আমেরিকা যাবে। তার মামা নাকি খুব অসুস্থ, তাই সে সেখানে তার মামাকে দেখতে যাবে। ডক্টর মেঘার সাথে ডক্টর মেঘার মা এবং বাবাও যাবে মেঘার মামাকে দেখতে। মেঘা তো একজন ডাক্তার, তাই সেও যাইতে চাইতেছে তার মামার কাছে। এবং আজই নাকি একটু পরে রওনা দিবে আমেরিকার উদ্দেশ্যে। এটা শুনে তো আমার মন খারাপ হয়ে গেল, কেননা সে আমার ক্রাশ। সে চলে গেলে অনেকদিন তাকে দেখতে পাবো না। প্রতিদিন তাকে দেখি, এতে এক প্রকার আনন্দ ও তৃপ্তি পাই। হাজার হোক সে আমার একমাত্র ক্রাশ বলে কথা। যারা ক্রাশ খেয়েছেন তারাই বুঝবেন যে ক্রাশকে প্রতিদিন দেখতে পেলে কতটা আনন্দ লাগে, আর না দেখতে পেলে মন কতটা আনচান আনচান করে, একমাত্র তারাই বুঝবেন যারা খেয়েছেন। তো সে যাই হোক, মেঘার যাওয়াটা অবশ্যই দরকার। এই সময় ডাক্তার হিসাবে মেঘার ওখানে যাওয়াটা উচিত। শুধু ডাক্তারের জন্য না, ভাগ্নি হিসাবে যাওয়া উচিত। কিছু সময় পর ডক্টর মেঘা ছুটি নিয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে গেল। আমিও গেলাম ছুটির জন্য, কেননা আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। উনি যদি না থাকে তাহলে আমি থেকে কি করব? যেহেতু উনি আজ পর্যন্ত ছুটি নিয়ে গেল, এই মুহূর্তে তো আর ওনার পরিবর্তে কোনো ডাক্তার তো আনতে পারবে না, যার কারণে আজ আমার তেমন কোনো কাজও নাই। অবশ্য কাল থেকে কিছু দিনের জন্য মেঘার পরিবর্তে নতুন একটা ডাক্তার আনা হবে। যেহেতু আমি ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় ছিলাম, তাই কাল থেকে ওনার পরিবর্তে যে ডাক্তার আসবে তার ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় হব। এখন ছুটি নিতে গেলাম, যেহেতু আমাকে যার অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে সে নাই আর আমার তেমন কাজও নাই, তাই আমারে ছুটি দিয়ে দিল। শুধু হাসপাতালে থাকলো ডক্টর মুনতাহার অ্যাসিস্ট্যান্ট, নার্স ইরাসহ আরও অনেক ডক্টর। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল, এখানে একটা ডাক্তার না থাকলেও কোনো সমস্যা নেই। ডক্টর মুনতাহা আর অ্যাসিস্ট্যান্ট নার্স ইরা গেল রোগী দেখতে, আর আমি ছুটি নিয়ে চলে আসলাম বাড়িতে। আজ ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু বৃদ্ধাশ্রম দিয়ে ঘুরে আসি। অনেকদিন ধরে সেখানে যাওয়া হয় না, আজ ভালো লাগতেছে না, তাই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। অনেকক্ষণ পরে বৃদ্ধাশ্রমে পৌঁছালাম। এখানে আমি আগে প্রায় আসতাম, কিছুদিন ধরে এখানে আসা হয় না। এখানে সব বৃদ্ধাদের করুণ কাহিনী আছে।
পাষাণ বিমান অকৃতজ্ঞ সন্তানদের কারণে আজ তাদের এইখানে থাকতে হচ্ছে। এই বৃদ্ধাদের দেখলে কলিজা ছিঁড়ে যায়, কারণ আজ তাদের থাকার কথা ছিল সন্তানদের সাথে, কিন্তু তাদের থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। এত কষ্ট বুকে জমা নিয়েও সর্বদা সন্তানদের জন্য দোয়া করতেছে যাতে সন্তান সুখে থাকে। হ্যাঁ, পিতামাতারা এমনই, সন্তান হাজারো দুঃখ দিলেও তারা সন্তানদের জন্য বদদোয়া না করে আল্লাহর কাছে দোয়া করে যে সন্তান যেন সুখী থাকে। সব সন্তানদের উচিত মা বাবার খেদামত করা। পিতামাতার খেদামত করলে আল্লাহ তাআলা খুশি হন, এতে দুনিয়ার জীবন ও মৃত্যুর পরবর্তী জীবন সুখের হয়। আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবার খোঁজ খবর নিতে অনেকক্ষণ থেকেই তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এদিকে কয়েকজন ডাক্তার কানাডায় পৌঁছে জানতে পারলো ডাক্তারের নাম মেহেদি হাসান। তিনি এখন বাংলাদেশে থাকেন। কোনো ক্রিটিক্যাল অপারেশন করতে হলে তিনিই করেন, শুধু তাকে বললেই তাড়াতাড়ি তিনি চলে আসেন। তাকে আনার জন্য আগে থেকেই যোগাযোগ করতে হয় না। তার একটা প্রাইভেট হেলিকপ্টার আছে, সেটা নিয়েই সে চলে আসে। এই যে দর্শক ভাইয়েরা ও বোনেরা, আপনারা আবার বলেন না যে উনি এত বড় ডাক্তার, তারপরেও ওনাকে বলার সাহস সাথে সাথে কিভাবে চলে আসেন। আর যেহেতু উনি অনেক বড় ডাক্তার, সেহেতু উনি কিভাবে এত ব্যস্ততার মধ্যে আসবে। বড় বড় ডাক্তাররা ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক। ব্যস্ত থাকলে তো আর ফোন দেওয়ার সাথে সাথেই তো আর আসার কথা না, তাই না? সবার উত্তর, উনি একজন বড় ডাক্তার, ঠিক আছে, ওনার টাকা পয়সার অভাব নাই, উনি শুধু ক্রিটিক্যাল অপারেশন করান, তাছাড়া তিনি অন্য কোনো রোগী দেখেন না। তাই তাকে ফোন দেওয়ার সাথে সাথেই সে চলে যায়। ডাক্তাররা নাম আর নাম্বার নিয়ে আমেরিকা চলে আসলো। তারপর তাদের হেডকে ডাক্তারের নাম জানালো এবং ডাক্তারের নাম্বার দিল। ওইদিকে ডক্টর মেঘা হাসপাতাল থেকেই যাইয়া মা বাবাকে নিয়ে আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। যেহেতু আগে খবর পাইছে তার মামা অসুস্থতা, তার জন্য তাদের জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখছে। এতক্ষণ শুধু ছুটি নেওয়ার জন্য অপেক্ষা করছে, আর ছুটি নিয়েই বেরিয়ে পড়েছে আমেরিকার উদ্দেশ্যে। মেঘার মামারা প্রচুর ধনী, তাই তারা মেঘার যাবে বলে মেঘাদের জন্য একটা প্রাইভেট হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে। এটাতে করেই মেঘারা আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। আর এদিকে আমি বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাওয়ায় বাসায় এসে গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়েছি। অমনি হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। তাকে দেখি আমার বন্ধু মাসুদ ফোন দিছে। মাসুদ আর আমি বেস্ট ফ্রেন্ড। অবশ্য আরেকজন আছে, সেটা আপনার গল্পের মাঝে জানতে পারবেন। মাসুদের ফোনটা ধরে ওকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম মাসুদ, কেমন আছিস দোস্ত? কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আর মোটামুটি সবাই ভালো আছে, তোর কি খবর? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমারও সবাই ভালো আছে। তবে বহুদিন পর ফোন দেওয়ার কারণটা কি জানতে পারি? আমি কি তোকে শুধু কারণেই ফোন দেই? এমনিতে কি ফোন দেই না? তবে আজ কারণেই দিছি। আরে রাগ করিস কেন, আমি জানতাম তুই নিশ্চয়ই কারণেই ফোন দিছিস। বল কারণটা কি? কোনো মেয়ের জন্য ফোন দিছিস? আরে না, কোনো মেয়ের জন্য না। তুই কালই আমেরিকায় চলে আয়, খুব ইমার্জেন্সি একটা কাজ করতে হবে। এখনই তুই রওনা দে, আমি তোর জন্য সবকিছু রেডি করতেছি। আচ্ছা, আমি এখনই রওনা দিতেছি। আপনারা আবার জিজ্ঞাসা করবেন আমি কেন আবার আমেরিকা কেন যাব? আমি তো গরিব, তাই না? না, আমি গরিব না, আমি সেই টপ ডাক্তার। এখানে আমার ওয়ার্ড বয় হওয়ার কারণ গল্পের সাথেই থাকেন, তাহলে জানতে পারবেন। আর মাসুদ যে ফোন দিছিল সেও একজন বড় ডাক্তার। তো আমিও রেডি হয়ে চলে আসলাম এয়ারপোর্টে। আপনারা আবার বলবেন আমি তো প্রাইভেট হেলিকপ্টার ছাড়া যাতায়াত করি না, তাহলে এয়ারপোর্টে কেন? হ্যাঁ, আজ আমি বিমানে যাবো। অনেকদিন ধরে বিমানে যাতায়াত করি না। মাসুম অনেক বড় ডাক্তার হওয়ায় ওর কথায় আমার জন্য ইমার্জেন্সি একটা বিমানের টিকিট দিছে। আর আমি টিকিট নিয়ে নিজের সিটে গিয়ে বসলাম। বিমান আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। ওইদিকে মেঘা ও তার পরিবারের সবাই আমেরিকা পৌঁছে সরাসরি মেঘার মামা যে হাসপাতালে ভর্তি, সেই হাসপাতালে পৌঁছে গেছে। মেঘা কাউন্টার থেকে ওর মামার রুম নাম্বার জেনে নিল, যে রুমে ওর মামা ভর্তি আছে। তারপর মেঘা ও ওর পরিবার সেখানে গেল। সেখানে গিয়ে দেখে ওর মামি বাহিরে বসে কান্না করতেছে। মেঘা ও মেঘার পরিবার মেঘার মামির কাছে গেল। ওনারা মেঘার মামিকে সান্ত্বনা দিতে থাকলো, আর মেঘা চলে গেল ডাক্তারের সাথে কথা বলতে। এদিকে রাত 11টায় বিমানে আমেরিকার বিমানবন্দরে ল্যান্ড করলো। আমাকে রিসিভ করতে মাসুদ আসছে।
আমি মাসুদের সাথে চলে গেলাম। মাসুদ যেখানে থাকে সেখানে। দীর্ঘ জার্নি করার কারণে খুব ক্লান্ত, তাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মেঘা ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলো যে তার মামার অপারেশনের জন্য টপ ডাক্তারকে আসতে বলা হয়েছে, আর তিনি খুব শীঘ্রই আসতেছেন। আর এদিকে মরিয়ম প্রাইভেট হাসপাতালে ডক্টর মুনতাহা তার অ্যাসিস্ট্যান্ট নার্স ইরা সারাদিন রোগী দেখে রাতে বাড়িতে গেছে। আজ ডক্টর মুনতাহার অনেক রোগী দেখতে হয়েছে। ডক্টর মেঘার রোগীগুলোকে আজ মুনতাহার দেখতে হয়েছে, তাই আজ একটু বেশি দেরি হয়েছে। কাল একজন ডাক্তারকে কয়েকদিনের জন্য আনা হবে ডক্টর মেঘার অনুপস্থিতিতে রোগীর সেবা দেওয়ার জন্য। আজ এই বিষয়টা নিয়ে হাসপাতালের ম্যানেজাররা আলোচনা করেছে। আজ 7 বছর পর দেশে আসছে মনির। 7 বছর আগে এই দেশ ছেড়ে আমেরিকা গিয়েছিল মনির। বর্তমানে মনির কানাডার নামকরা হাসপাতাল পপুলার হাসপাতালে ডাক্তারি করছে। বাবা মায়ের জোরাজুরিতে কয়েকদিনের জন্য এই দেশে আসছে, কিছুদিন পর আবার চলে যাবে। পরিবারের সবার সাথে ভাব বিনিময় করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল মনির। এদিকে আমি রাতেই মাসুদকে আমার আসার বিষয়টা কনফার্ম করতে বলেছি। মাসুদও আমার কথা মতো ওনাদের কনফার্ম করে দিয়েছে। সকাল 4টায় ঘুম থেকে উঠলাম, তারপর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি বাসায় থেকে সার্জিক্যাল মাস্ক সহ অপারেশন করার জন্য এমনভাবে পোশাক পরলাম যাতে কেউ আমাকে চিনতে না পারে। আমার জন্য মাসুদ এগুলো আগে থেকেই ব্যবস্থা করে রাখছে, তাই এখন এগুলো পরে মাসুদের দেওয়া ঠিকানা মোতাবেক রওনা দিলাম। ও আপনাদের তো আবার আপনারা বলবেন আমার সাথে যোগাযোগ না করে মাসুদের সাথে কেন যোগাযোগ করলো। আসলে আমি আমার সিমটা মাসুদরে দিয়ে দিছি, যদি কেউ আমার খোঁজ খবর করে তাহলে ওই আমাকে জানায়, তাই তারা আমার সাথে যোগাযোগ না কইরা মাসুদের সাথে করছে। এদিকে মেঘা সকাল থেকে খুব ব্যস্ত, কেননা আজ ওর মামার অপারেশন। মেঘা এখনো পর্যন্ত ডাক্তারের নামটাও জানে নাই, অবশ্য জানার দরকার নাই। কিছুক্ষণ পর মেঘার মামার অপারেশন, তাই মেঘা অন্যান্য ডাক্তারের সাথে মেঘা নিজেও হেল্প করছে, কেননা মেঘাও একজন ডাক্তার, তারও এই বিষয়ে অভিজ্ঞতা আছে। এদিকে মুনতাহা সকাল সকাল ওই হাসপাতালে চলে আসছে, কেননা আজ নাকি কয়েকদিনের জন্য একজন নতুন ডাক্তার আসবে। তারও জরুরি কয়েকটি রোগী, তাদেরই দেখতে এত সকালে আসা। কিন্তু তাড়াতাড়ি করে ঢোকার সময় কিছু সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে খুব সুন্দর সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে, কিন্তু মুনতাহা পড়ে গেছে আর ছেলেটা তাকে তুলছে না। বলে মুনতাহার ভীষণ রাগ হয়, তাই তাড়াতাড়ি করে উঠে মুনতাহা যুবকটিকে বলে, ওই হ্যালো, চোখ কি আকাশে রাইখা আইছেন? দেখে চলতে পারেন না? যত সব কানার দল। এই বলে মুখ ভেঙচি কেটে মুনতাহা চলে গেল। আর যুবকটি বোবার মতো দাঁড়িয়ে মুনতাহার যাওয়া দেখলো। এই যুবকটি আর কেউ না, যুবকটি হইল মনির, যে গতকালই দেশে আসলো। এই হসপিটালের ম্যানেজার হলো মনিরের মামা। কাল মনিরের মামা জানতে পারছে যে কাল মনির দেশে আসছে, তাই আজ মনিরের সাথে দেখা করতে বলেছে। আর মনিরও দেখা করতে আসছিল। দেখা করে যাওয়ার সময় মুনতাহার সাথে ধাক্কা খাওয়ায়। তারপর কি হলো আপনারা তো সব জানেন। মনির এক প্রকার ক্রাশ খাইছে। মুনতাহার যে সুন্দরী তেমনি মায়াবতীও, যে কোনো ছেলে দেখলেই ক্রাশ খাবে। মনিরও তার ব্যতিক্রম হয়নি। মনির আবার ওর মামার কাছে যায়, গিয়ে বলে, মামা, আপনাদের এইখানে নাকি কয়েকদিনের জন্য ডাক্তার নেবেন। আমিও তো একজন ডাক্তার, আমাকেই নেন। আরে মনির, কি যে বলো না তুমি। তুমি আসছো ঘুরতে, ঘুরে মজা করো, তোমার এখন এগুলো করতে হবে না। মামা, আমি প্রতিদিন রোগী দেখি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, তাই এখন রোগী না দেখলে আমার ভালো লাগে না। আমি যে কয়েকদিন আছি আমি রোগী দেখবো, অন্য কোনো ডাক্তার আনতে হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি রোগী দেখবে, তবে আজকে ঘোরাঘুরি করে কাল থেকে দেখো। আচ্ছা মামা, আজ তাহলে আসি। ওকে, আসো। মনির বিদায় নিয়ে চলে গেল। হাসপাতালে গিয়ে দেখি আমার ক্রাশ মেঘা বাইরে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনটা শান্তি হয়ে গেল। কি শান্তি! আমি একটা জিনিস বুঝলাম না, মেঘা বাইরে কি করে আর এখানেই কেন? মেঘা না বললো ওর মামা নাকি গুরুতর অসুস্থ? তবে কি আমি আর অপারেশন করাতে আসছি সেই কি মেঘার মামা? যদি হয়ে থাকে তাহলে সমস্যা নেই, মামা শ্বশুরে অপারেশন করতে পারবো। যদিও হয় নাই, তবে হবু মামা শ্বশুর। মেঘা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসছে। অবশ্য আমাকে চিনতে পারে নাই, কারণ আমার সারা শরীর সার্জিক্যাল পোশাক দিয়ে ঢাকা। মেঘা আমাকে ওর সাথে যেতে বলল। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কথা বললাম না, কারণ ও আমার কণ্ঠ ভালো করে চিনে, কথা বললেই ধরা পড়ে যাব। মেঘা মনে মনে ভাবে, ডাক্তার বোবা নাকি? কথা বললো না, শুধু মাথা নাড়লো।
না, বোবা হবে কেন? সাধারণত বোবারা কানে শোনে না। উনি যদি বোবা হতেন, উনার পক্ষে এত বড় একজন ডাক্তার হওয়া সম্ভব হতো না। হয়তো ডাক্তার অনেক চুপচাপ থাকে, তাই কথা বলে না। আমি মেঘার সাথে গেলাম অন্যান্য ডাক্তারের সাথে দেখা সাক্ষাৎ করতে। গিয়ে দেখা সাক্ষাৎ করলাম আর অপারেশনের কাজ শুরু করমু, তাই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বললাম। আর এদিকে আজ হিরোর মতো মরিয়ম প্রাইভেট হাসপাতালে এন্ট্রি নিলেন ডাক্তার মনির চৌধুরী। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক ঘড়ি, ব্ল্যাক শু, পুরাই ব্ল্যাক বয়। শুধু মুখটা উজ্জ্বল সুন্দর। এতে মনিরকে আজ অনেক সুন্দর দেখাচ্ছে। যে কোনো মাইয়া দেখলেই বস্তা বস্তা ক্রাশ খাবে। আর ওইদিকে মুনতাহাও কম না। আজ কি মনে করে যেন ব্ল্যাক কালারের একটা 3 পিস পরে আসছে। এতে মুনতাহাকে চকলেট গার্লের মতো লাগছে। মনির অধীর আগ্রহে মুনতাহার জন্য বসে আছে, কখন মুনতাহা আসবে। কিন্তু মুনতাহার আসার কোনো খবর নাই। অল্প কিছু সময়ের মধ্যেই মুনতাহা চলে আসে। মুনতাহাকে দেখে মনির চোখ ফেরাতে পারছে না। মুনতাহারও একই অবস্থা। কিছু সময় পর মুনতাহা এইভাবে চলে গেল যে আমি উনার দিকে এইভাবে তাকিয়ে থাকি তাহলে উনার দাম বেড়ে যেতে পারে। সত্যি মেয়েরা পারেও বটে। মুনতাহা চলে যাওয়ার দিকে মনির হাবলার মতো তাকিয়ে রইল এবং কিছু সময় পর ওর মামার কাছে চলে গেল। গিয়ে জয়েন করে রোগী দেখতে চলে গেল। এইদিকে মুনতাহা ভাবছে উনি এই হাসপাতালে কি করে। শুনলাম কাল নাকি একজন নতুন ডাক্তার নিছে। উনাকে তো আবার নেয় নাই। হায় আল্লাহ, তাইলে তো আমি শেষ। উনাদের দেখলে তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, খালি মন চায় উনারে খেয়ে ফেলি। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এরপর মুনতাহা রোগী দেখতে চলে যায়। মনির আজ মুনতাহাকে যেদিকে রোগী দেখে সেদিকে আজ রোগী দেখতে আসছে। আসলে রোগী দেখতে আসে নাই, আসতে মুনতাহাকে দেখতে। ও রোগী দেখা এটি সাধারণ, এমন কারণ মাত্র। এদিকে আমি অপারেশন থিয়েটারে দীর্ঘ 4 ঘন্টা পর অপারেশন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালোভাবে অপারেশন করতে পারছি। খুব সাবধানের সহিত করতে হয়েছে, কিন্তু মাত্র ভুল করি নাই। অপারেশন শেষ করে রোগীকে বেডে পাঠিয়ে দিলাম আর আমি সোজা বাসা চলে আসলাম, কারণ ওইখানে এগুলো চেঞ্জ করা যাবে না, করলেই ধরা পড়ে যাব। তবে আসার সময় বলে আসছে যে রোগীর 48 ঘন্টা পরে জ্ঞান ফিরবে। আর কেউ যেন রোগীর সামনে কান্নাকাটি না করে বা জোরে কথা না বলে। রোগীকে কমপক্ষে 3 মাস বেড রেস্টে রাখতে হবে। মেঘার মামি, মেঘার পরিবার সবাই ওর মামাকে দেখতে গেল। আর আমি বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমেই বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজে গেলাম। নামাজ পড়ে একটু আমেরিকার কিছুটা অংশ ঘুরতে বের হলাম। আমেরিকা বিশাল বড় একটা রাষ্ট্র, এখন এটা সম্পূর্ণ ঘোরা সম্ভব না। আর এইখানে আমার একটা পছন্দের জায়গা আছে, সুযোগ পাইলে এখানে আমি মাঝে মাঝে আসতাম। বাংলাদেশে যাওয়ার পর এখানে আর আসাই হয় না। দীর্ঘ 1 ঘন্টা পর সেখানে জায়গা পৌঁছালাম। আর বাংলাদেশের ডক্টর মনির চৌধুরী তো মুনতাহার প্রেমে অন্ধ হয়ে গেছে। মনির তো মুনতাহা বিনে কিছুই বোঝে না। উনি যে একজন বড় ডাক্তার, উনার যে বিশাল বড় একটা দায়িত্ব আছে, তিনি তা প্রায় ভুলেই গেছেন। সারাক্ষণই মুনতাহার ভাবনায় মগ্ন থাকে, এমনকি খাওয়ার সময়ও। একদিন খাবার টেবিলে খাওয়ার সময় বাদ দিয়ে শুধু ভাত নাড়াচাড়া করতেছে। এটা দেখে মনিরের মা মনিরকে বলে, কি রে, খাচ্ছিস না কেন? কি হয়েছে? না মা, আর খাবো না, পেট ভরে গেছে। খাবার খেলেই না, এখনই পেট ভরে গেছে? তোর তো আবার শরীর টরীর খারাপ হলো না তো? না মা, আমি ঠিক আছি। তবে একটা কথা জেনে রাখো, আমি আর তোমাদের ছেড়ে বিদেশে আর যাব না। দেশে ডক্টরি করব এবং তোমাদের সাথে থাকবো। এটা শুনে মনিরের মা খুব খুশি। আর হবেই না কেন, সবসময় মাই চায় তার সন্তান তার কাছে থাকুক। কোনো মাই চায় না তার সন্তান দূরে থাকুক। শুধু পরিস্থিতি আর অভাবের জন্য সন্তানদেরকে দূরে পাঠায়। তবে এতে মায়ের যে কষ্টটা হয় একজন মাই ভালো জানে। মায়ের কোনো তুলনা নাই। দীর্ঘ 10 মাস 10টি দিন গর্ভে ধারণ করে হাজারো যন্ত্রণা সহ্য করে সন্তানকে দুনিয়াতে আনে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইয়া বড় করে। অথচ এই নিমুখারাম বেঈমান সন্তান বৃদ্ধকালে মাকে বোঝা মনে করে। হয় তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, না হয় নানাভাবে মায়ের উপর অত্যাচার করে, এমনকি মাঝে মাঝে মায়ের উপর হাতও উঠায়। ধিক্কার জানাই এমন সন্তানদের। এরা সন্তান নামে কলঙ্ক। সবার কাছে বিনীত অনুরোধ, কেউ কখনো মা বাবার মনে কষ্ট দিও না। শেষ সময়ে মায়ের এবং বাবার যথেষ্ট সেবাই কইরো। এই মাই তোমার জান্নাত। এবার গল্পে ফেরা যাক।
ওইদিকে মুনতাহারও রাতের ঘুম হারাম হয়ে গেছে মনিরের কারণে। মুনতাহারও সারাক্ষণেই মনিরকে নিয়ে ভাবে। তবে মেয়েদের একটা বিশেষ গুণ আছে, এটা মানতেই হবে। গুণটি হলো মেয়েরা হাজারো চিন্তার মধ্যে থাকলেও, হাজারো ভাবনায় থাকলেও নিজের দায়িত্ব পালনে অটুট থাকে। মুনতাহা ভাবে, আজ পর্যন্ত কোনো ছেলে আমার মন চুরি করতে পারলো না, আর এই মনির এক ধাক্কায় আমার মন চুরি করে নিল। কি আছে এই মনিরের মাঝে? আচ্ছা, এমন তো নয় ছেলেটা দেখতে ভালো কিন্তু চরিত্র ভালো না? হতেও পারে। ভালো ছেলেরা হাজার হাজার মেয়ের মন নিয়ে ছিনিমিনি খেলে, তাদের সব কেড়ে নিয়ে তাদের দূরে ঠেলে দেয়। না, মনিরকে তো এমন মনে হয় না। তবে ওকে আমার পরীক্ষা করতে হবে, ওর সাথে সারা জীবন কাটাবো। ওকে তো আমার পরীক্ষা করে নিতেই হবে। কাল থেকে মিশন শুরু। আর এদিকে দীর্ঘ 38 ঘন্টা পর মেঘার মামার জ্ঞান ফিরে। মেঘার মামি, মেঘার পরিবার যায় মেঘার মামার সাথে দেখা করতে। আমি নিষেধ করে আসছি রোগীর সাথে যেন কেউ কথা না বলে, আর রোগীকে কেউ যেন উত্তেজিত না করে। আর মেঘাও একজন ডাক্তার, তাই সে কাউকে কথা বলতে দেয় নাই। সবাই শুধু দেখেই চলে গেছে। মেঘা আর একটা নার্স ওর মামা পুরো সেবা করছে। সাথে মেঘার মামিও আছে। মেঘার আব্বু আম্মুকে মেঘার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা মাঝে মাঝে দেখা করতে আসবে। আমি যে জায়গায় পৌঁছালাম সেটা হলো প্রবীণালয় ও এতিমখানা। এখানে প্রবীণ ও এতিমরা একসাথে থাকে, তাই এটার নাম করা হয়েছে প্রবীণালয় ও এতিমখানা। প্রবীণ ও এতিমখানা একসাথে করার সুবিধা হলো প্রবীণদের থেকেও কেউ নাই, আর এতিমদের তো এমনিতেও নাই। প্রবীণরা যাতে এতিমদের পেয়ে নিজের সন্তানদের ভুলে থাকতে পারে, আর এতিমরা যাতে কিছুটা হলেও বাবা মায়ের ভালোবাসা পেতে পারে, তার জন্যই প্রবীণালয় ও এতিমখানা একসাথে করা হয়েছে। আর এখানে খুব ভালো লাগে এদের দেখলেই, মনটা জুড়িয়ে যায়। এরা যে এতিম, এদের দেখলে বোঝা যায় না কত আনন্দের দিন কাটায় এরা। পাশাপাশি হাসাহাসি, খেলাধুলা, সেই রকম মজা। আর মাঝে মাঝে পড়াশোনা করেই এদের সুখের দিন কেটে যাচ্ছে। এটা দেখলে মনে হয় এক প্রকার তৃপ্তি আসে, যা বলে বোঝানো যাবে না। আমি ওদের সাথে অনেকক্ষণ কাটিয়ে খাবার ও টাকা পয়সা দিয়ে চলে আসলাম। আর এদিকে বাংলাদেশের মনির আজ যে করে হোক মুনতাহার সাথে কথা বলবেই বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু মুনতাহা তো আজ মনিরকে পরীক্ষা করবে বলে ঠিক করেছে। মুনতাহা আজ অনেক প্ল্যান করেছে মনিরকে পরীক্ষা করার জন্য। এর জন্য ও সাহায্য নেবে ওর অ্যাসিস্ট্যান্ট নার্স ইরাও তো অনেক সুন্দরী আর স্মার্ট একটা মাইয়া। যে কোনো ছেলেকে অল্প সময়ে ঘায়েল করতে পারে ইরা, এতটা সুন্দর। তাছাড়া ইরার বর্ণনা আগেই দিছি, তাই এখন আর বেশি দিলাম না। মুনতাহা ইরাকে এজন্যই ব্যবহার করবে। যদি মনির মেয়েবাজ হয় তাহলে সে ইরার সাথে রিলেশন করতে রাজি হবে, আর যদি তা না হয় তাহলে মনির রাজি হবে না। তখন মুনতাহাই মনিরকে প্রপোজ করবে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করে নেবে। মুনতাহা রাতেই ইরাকে বুঝিয়ে বলেছে। ইরা কিছুতে রাজি হচ্ছিল না। অনেক রিকোয়েস্টের পর ইরা রাজি হয়েছে। এতদিনে ইরা আর মুনতাহার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আর এদিকে আমি রাতে বাসায় ফিরে আসি। এসে মাসুদকে বলি, মাসুদ আমি কালই বাংলাদেশে ফিরে যাব, তুই সবকিছুর ব্যবস্থা কর। আর কয়টা দিন থেকে যা, তুই তো আসোসই না, অনেক ব্যস্ত মানুষ। আর কয়দিনে আমাদের সাথে থেকে যা। না রে বন্ধু, আর থাকতে পারবো না, আমার কালই চলে যেতে হবে। তুই বাংলাদেশে যাস, তোর নিয়ে সারা বাংলাদেশ ঘুরবো। তুই এখন আমি যে কাল যাবো তার ব্যবস্থা কর। আচ্ছা, করতেছি। তুই এখন খাওয়া দাওয়া করে রেস্ট নে, আমি সবকিছুর ব্যবস্থা করতেছি। ওকে। মাসুদ চলে গেল সবকিছুর ব্যবস্থা করতে। আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ওইদিকে মেঘা সবসময় ওর মামার খেয়াল রাখছে, বারবার সবকিছু চেক করছে। মাঝে মাঝে মেঘার মামি মেঘার মামাকে খাওয়াচ্ছে, মাঝে মাঝে মেঘার মা বাবাও মেঘার মামাকে এসে দেখে যায়। এত ব্যস্ততার মধ্যে মেঘা আমাকে প্রায় ভুলেই গেছে। হঠাৎ মেঘার ফোনে একটা সিম কোম্পানির মিনিট অফারের একটা মেসেজ আসে। মেসেজের শব্দে মেঘা ফোনের দিকে তাকায়, আর কি মেসেজ এসেছে সেটা দেখার জন্য মেঘা ফোন হাতে নেয়। মেসেজ পরে দেখে সিম কোম্পানির মিনিট অফার। এটা দেখে মেঘা বিরক্ত হয়। তবে মেসেজ অপশন থেকে বেরোতেই মেঘা আমার কথা মনে পড়ে। মেঘা ভাবে, আজ কতদিন হলো ইসরাফিলের খোঁজ নেওয়া হয় না, কেমন আছে আল্লাহই ভালো জানে, দেখি একটু ফোন দিয়ে কেমন আছে। এইভাবে মেঘা আমাকে ফোন দিল। আমি কেবল খাওয়া দাওয়া করে ঘুমালাম, অমনি আমার ফোনটা বেজে উঠলো। সবার কি একটা ডিস্টার্ব, এই ফোনের জ্বালায় একটু শান্তি মতো ঘুমোতে পারি না, জাস্ট অসহ্য। অনেক বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে সমস্ত বিরক্তি নিমিষে উধাও। কারণ আমার ক্রাশ মেঘা আমাকে ফোন দিছে।
কতদিন ধরে মেঘার সাথে কথা বলি না, যাক আজ একটু বলি। এইভাবে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ইসরাফিল সাহেব? আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? আর ওইখানে যাইও তো আমার ভুলেই গেছেন, কোনোদিনও তো ফোনও দিলেন না। আর বললেন না ইসরাফিল সাহেব, মামার এই অপারেশনের কারণে খুব ব্যস্ত ছিলাম, তাই খোঁজ নেওয়া হয়নি। ও আচ্ছা, তা আপনার মামা এখন কেমন আছেন? আছি মোটামুটি, আগের থেকে ভালো। আল্লাহর রহমতে অপারেশনটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। যাক, তাহলে কোনো সমস্যা হয় নাই। আপনি কবে আসবেন? কোনো সমস্যা হয়নি, আমি কয়েকদিন পরেই চলে আসবো। আচ্ছা, তাই আইসেন, আর নিজের খেয়াল রাখেন। আমি এখন ঘুমাবো, গুড নাইট। ওকে, গুড নাইট। তারপর মেঘা কল কেটে দিল। আমি দিলাম এক ঘুম। পরের দিন সকালে আমি আমেরিকার বিমানবন্দরে। আমাকে বিদায় দিতে আমার সাথে মাসুদ আসছে। অল্প সময়ের মধ্যে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। আমি মাসুদকে বিদায় জানিয়ে বিমানে গিয়ে আমার সিটে গিয়ে বসলাম। অল্প কিছু সময়ের মধ্যে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো। আমি কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এদিকে বাংলাদেশে আজ ইরা মুন্থার কথা মতো প্ল্যান করার প্রিপারেশন নিছে। ও আগে থেকেই প্ল্যান করেছে আজ ওকে কি কি করতে হবে। আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় মনিরের। ও আজ স্বপ্নে মুন্থাকে নিয়ে হানিমুনে যায় সাজেক। ও স্বপ্নে আজই মুন্থাকে বিয়ে করেছে। ওর ইচ্ছা হানিমুনে যাইয়া বাসর করব। তাই ওর বিয়ের জন্য মুন্থাকে নিয়ে হানিমুনে যায় মনির। চারদিকে কি সুন্দর প্রকৃতি, তার মাঝে আজ মনির বিয়ে করেছে। তারপর মনের মানুষকে কি যে আনন্দ লাগছে মনিরের, তা বলে বোঝাতে পারবো না। অল্প কিছু সময়ের মধ্যে কিছু পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেল। একটা ঘরে মুন্থাকে রেখে মেয়েগুলো চলে গেল। মনির আর অপেক্ষা না করে সরাসরি ওই ঘরে ঢুকে পড়লো। মুন্থা যখন ওই মনিরের সামনে সালাম করতে যাবে, মনির মুন্থাকে কোলে তুলে খাটে ফেলে দিল। তারপর অমনি ওর মায়ের ডাকে ঘুমটা ভেঙে যায়। আহারে বেচারা, বাসরটাও করতে পারলো না। এক রাশ বিরক্তি নিয়ে মনির ঘুম থেকে উঠল। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলো হাসপাতালের উদ্দেশ্যে। আজ 4 দিন হলো মেঘার মামার জ্ঞান ফিরেছে। মেঘার সর্বোচ্চ দিয়ে মেঘার মামার সেবা করছে। সাথে একটা নার্সও মেঘার মামি পাশাপাশি মেঘাকে সাহায্য করছে। মেঘার সেবা ও মেঘার মামা কিছুটা সুস্থ। আর কিছুদিনের মধ্যেই মেঘার মামা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আশা করা যাচ্ছে। আমি দীর্ঘ 3 ঘন্টা পর বাংলাদেশে বিমানবন্দরে এসে পৌঁছালাম। সেখান থেকে সোজা আমার বাসা চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। আসার সময় খাবার কিনে নিয়ে আসছিলাম, তাই খেলাম। জার্নি করার কারণে ক্লান্ত, তাই ঘুমালাম। কাল থেকে আবার জয়েন করব হাসপাতালে। তবে আমেরিকা যাওয়ার সময় ম্যানেজারের কাছে থেকে ছুটি নিয়েছিলাম। আমার এক আত্মীয় অসুস্থ আর আমার যাওয়াটা খুব ইমার্জেন্সি। এই বলে মেঘার ছুটি থাকায় আমারও ছুটি দিতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়, তাই কোনো সমস্যা হয়নি। অন্যথায় সমস্যা হতো। আজ মুনতাহা আগে আসছে হাসপাতালে লুকিয়ে লুকিয়ে মনিরকে ফলো করতে। আজ মনিরকে ফলো করে দেখবে যে মুনতাহা মনিরের যোগ্য কিনা, নাকি ও কোনো মেয়েবাজ। তবে মুনতাহার বিশ্বাস মনির কোনো মেয়েবাজ না। দেখা যাক মুনতাহার বিশ্বাস কতটুকু সত্য হয়। মনির মুনতাহার কথা ভাবতে ভাবতে হাসপাতালে ঢুকছিল, আর ইরা যেন কি কাজে একটু বাইরে যাচ্ছিল। মনিরকে দেখে ইরার প্ল্যান কথা মনে পড়লো। ইরা ইচ্ছে করে মনিরের সাথে ধাক্কা খেলো। মনির ইরাকে সরি বলে চলে গেল, কিন্তু ইরাকে তুললো না। অবশ্য এটা মুনতাহা দূরে থেকে দেখছিল। মুনতাহার অনেক জ্বলছিল। সব মেয়েরই জ্বলে তার প্রিয় মানুষের সাথে অন্য মানুষ ধাক্কা খেলে। মুনতাহার ইচ্ছা করছিল ইরাকে খেয়ে ফেলতে, কিন্তু মুনতাহা তো মনিরকে পছন্দ, অর্থাৎ পরীক্ষা করার জন্যই তো ইরাকে দিয়ে এসব করাচ্ছে। তবে মুনতাহা এইটুকু বুঝতে পারলো মনিরের মেয়ের প্রতি লোভ নাই, না হলে এতক্ষণে ইরাকে পটানোর চেষ্টা করতো। এইভাবে মুনতাহা শান্তি পেল। ইরাও বুঝতে পারলো মনির অন্য সকল ছেলেদের মতো না, ওই মুনতাহার জন্য পারফেক্ট। তবে মনির মুনতাহাকে ভালোবাসে কিনা আমি জানবই, এটাই ভাবলো মনে মনে ইরা। মনির সরাসরি হাসপাতালের ভিতরে চলে যায়, গিয়ে মুনতাহার খোঁজ করতে থাকে। কিন্তু আজ মুনতাহাকে মনির খুঁজে পায় না, কারণ আজ মুনতাহা মনিরকে লুকিয়ে লুকিয়ে ফলো করছে। মনির মুনতাহাকে খোঁজার জন্য মুনতাহা যেদিকে রোগী দেখে সেদিকে যায়, কিন্তু হঠাৎ ইরা এসে মনিরকে প্রপোজ করে। এমনিতেই মুনতাহাকে খুঁজে পাচ্ছে না, তার মধ্যে আবার অতিরিক্ত ঝামেলা। তাই মনির একটা চর মারে, আর মনির বলতে থাকে, একটা কথা শুনে রাখো, আমি মুনতাহাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই মুনতাহার
এই মনের জায়গা দিয়ে ফেলেছি। এই মনের আনাচে কানাচে শুধু মুনতাহার বসবাস। আমার সম্ভবত ভাবনা জুড়েই, আমার সমস্ত ভাবনা জুড়েই এখন শুধু মুনতাহা। যদিও আমাকে তোমার মনের কথা জানানোর অধিকার আছে, কারণ তুমি একজন স্বাধীন নাগরিক। তোমার একজনকে ভালো লাগতেই পারে, তবে তোমাকে চর মারা আমার উচিত হয়নি। আসলে আমি অনেকক্ষণ ধরে মুনতাহাকে খুঁজে পাচ্ছি না, তাই মেজাজটা খারাপ হয়ে গেছে। তার মধ্যে তুমি এসে প্রপোজ করেছো, তাই রাগ কন্ট্রোল করতে না পেরে তোমাকে চর মেরেছি, তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, তবে রাগটাকে কন্ট্রোল করতে শেখেন, ভবিষ্যতে কাজে লাগবে, নয় কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হবে। তবে শুভ কামনা রইল আপনাদের জন্য। দূর থেকে সবাই লক্ষ্য করছিল মুনতাহা তার জন্য যোগ্য কাউকে পেয়ে গেছে। মুনতাহা এমনটাই চেয়েছিল, যার ভাবনা জুড়ে শুধু মুনতাহা নিজেই থাকবে। মুনতাহা তার মনের মানুষকে পেয়ে গেছে, আর সেটা হলো মনির। মুনতাহা সিদ্ধান্ত নিল আজই মনিরকে প্রপোজ করে মনিরকে নিজের করে নেবে, নয়তো কোনো ডাইনি এসে যদমন্ত্র করে মনিরকে বশ করে নিতে পারে। তাছাড়া আমরা দুজনে প্রতিষ্ঠিত, এখানে কেউ কোনো সমস্যা করতে পারবে না। মুনতাহা সরাসরি একটা ফুল নিয়ে সরাসরি মনিরের সামনে প্রপোজ করে বলে, জীবনে ভালোবাসে কি এইটা আমি বুঝি না, আর কেমনে হয় সেটাও আমি জানি না, তবে আমার সারাটা ভাবনা জুড়ে শুধু তুমি ছাড়া কিছু ভাবতে পারি না। তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, শুধু বারবার মন চাই তোমার কাছে ছুটে যাই। এটাকে যদি ভালোবাসা বলি, তাহলে আমি তোমাকে ভালোবাসি মনি, আমি তোমাকে ভালোবাসি। দিবে কি আমাকে সারাটা জীবন তোমার বুকে মাথা রেখে কাটাতে? কথা দিলাম কখনো ছেড়ে যাব না তোমাকে। মনির অবাক হয়ে গেছে মুনতাহার প্রপোজে। মনির ভাবছিল মনির শুধু একাই মুনতাহাকে একাই ভালোবাসে, কিন্তু মুনতাহা যে মনিরকে ভালোবাসে আর মুনতাহা যে মনিরকে প্রপোজ করবে, এটা মনিরের ধারণার বাইরে ছিল। মনিরের মুনতাহার সাথে মজা করার জন্য বলল, মুনতাহা, আই এম সরি। কি? তোমার আব্বু আমার শ্বশুর আর তোমার আম্মু আমার শাশুড়ি। কুত্তা, এইভাবে কেউ একসেপ্ট করে? যা, তোর সাথে কোনো কথাই নাই। এই পাগলি, আমাকে ছেড়ে কোথায় যাও? তোমাকে আর কোথাও যেতে দিব না। সারা জীবন তোমাকে এই বাহুডোরে আগলে রাখবো, আর কিছুদিনের মধ্যে এই বুকে মাথা রাখার অধিকার পার্মানেন্ট করে দেব। এখানে থেকে শুরু হলো মনির আর মুনতাহার প্রেম কাহিনী। আর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম, আর অল্প সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম। আমেরিকায় আসতে মেঘা আর 7 দিন হয়ে গেল। মেঘা হাসপাতাল থেকে মাত্র 10 দিনের ছুটি নিয়ে আসছে। মেঘা একজন ডাক্তার হওয়ায় 10 দিনের বেশি ছুটি নিতে পারেনি, আর 2 দিন পরেই মেঘার চলে যেতে হবে বাংলাদেশে। মেঘার মামা এখন অনেকটাই সুস্থ, আর কিছুদিনের মধ্যেই মেঘার মামা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। মেঘার একটা মামাতো বোন ছিল, সে ছোটবেলায় হারিয়ে গেছে। মেঘার মামা ও মামি বাংলাদেশে মেঘাদের বাড়িতে বেড়াতে যেতেছিল, সাথে মেঘার পিচ্চি মামাতো বোন ছিল। হঠাৎ তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে মেঘার মামা ও মামি দুজনেই বেঁচে যায়। হারিয়ে যায় মেঘার পিচ্চি মামাতো বোনটা। সেখান থেকেই মেয়ে হারানোর কষ্টটা মেঘার মামার মনে ব্যাপক প্রভাব ফেলে। সবচেয়ে বেশি ভালোবাসত মেঘার মামা মেঘার মামাতো বোনকে। সব বাবারই চোখের মনি তার মেয়ে। মেঘার মামা মেয়ে হারানোর বিষয়টা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি। এক প্রকার ডিপ্রেশনে, ফলে ওনার ব্রেনে এই সমস্যা হয়। তারপর সবটুকু তো আপনারা জানেনই। তবে মেঘার মামা সমস্ত বাংলাদেশ তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও পায়নি। আজও অপেক্ষায় আছে, তারা একদিন ঠিকই খুঁজে পাবে মেঘার মামাতো বোনকে। এই দিকে আমি হাসপাতালে গিয়ে তো অবাক, কেননা হাসপাতালে মনিরকে দেখতাছি। মনির এখানে নতুন ডাক্তার। মনির এখানে থাকলে তো সবচেয়ে বড় সমস্যা। মনির এখানে থাকলে তো আমি ধরা পড়ে যাবো। মনির এখানে থাকলে আমি কেন ধরা পড়ে যাবো তাই তো জানতে চাইতেছেন আপনারা। আমি বলতাছি, আপনাদের কি মনে আছে আমি মাসুদ আর আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড ছিলাম, আর একজন হলো সেই মনির। আমি সবাই একসাথে লেখাপড়া করে ডাক্তার হয়েছি। সবাই যার যার মতো ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকি, তবে মাঝে মাঝে ফোনে যোগাযোগ হয়। আমি যে এই হাসপাতালে থাকি তা মনির জানে না। শুধু মনির কেন, আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আবার আপনারা বলবেন মেঘা, ইরা, মুনতাহা ওরা তো জানে। আরে ওরা তো আমাকে ওয়ার্ড বয় হিসাবে জানে। আমি যে টপ ডাক্তার সেটা ওরা জানে না। কিছুতেই মনিরের সামনে পড়া যাবে না। তাই বুদ্ধি করে একটা ক্যাপ কিনে আনলাম। মাস্ক তো সবসময় পরতে হয়। ক্যাপ আর মাস্ক পরলে সহজে মনির আমাকে চিনতে পারবে না। আমি আমার কাজ করার জন্য অন্যদিকে চলে গেলাম।
কাল একজন ডাক্তার অবসর নিবে। দীর্ঘদিন তিনি হাসপাতালে আছেন। কাল ওনাকে বিদায় দেওয়ার জন্য বড় একটা আয়োজন করা হয়েছে। উনি সততার সহিত দীর্ঘদিন ধরে ডাক্তারি করে আসছে। ওনাকে দ্বারা আজ পর্যন্ত কেউ দুর্নীতি করাতে পারে নাই। উনি ওনার সততায় তীব্র অটুট ছিল। ওনার মতো ডাক্তার সমগ্র বিশ্বে অনেক দরকার। কেউ বাধ্য হয়ে দুর্নীতি করে, আবার কেউ লোভে পড়ে দুর্নীতি করে, তবে এসব ওনাকে ছুঁতেও পারেনি। এতক্ষণ তো ওনার বিষয় বললাম, আসলে ওনার তো নামটাই বলা হলো না। ওনার নাম ডক্টর মোহাম্মদ শাকিল খান। উনি কানাডা থেকেই মেডিকেল কলেজ থেকে ডক্টর হয়েছেন। উনি অনেক জায়গায় ডক্টরি করেছেন, তবে দীর্ঘদিন ধরে এই মরিয়ম প্রাইভেট হাসপাতালে ডক্টরি করছেন। মনির সুযোগ বুঝে হাসপাতাল থেকে বের হয়ে শপিং মলে যায়। শপিং মলে যাইয়া মুনতাহার জন্য নীল রঙের শাড়ি, চুড়ি আরও অন্যান্য জিনিসের সাথে ওই শাড়ির সাথে ম্যাচিং করে নিজের জন্য একটা ব্লেজার কিনে আনে। এনে মুনতাহাকে গোপনে এগুলো দেয়, আর কাল এগুলো পরে আসতে বলে। আজ সন্ধ্যায় ওরা চলে যায়, আর কিছু লোক এসে হাসপাতাল সাজানোর কাজে লেগে পড়ে যায়। তারা রাতের মধ্যেই হাসপাতালটা সাজিয়ে ফেলে। মাসুদ কি যেন ভেবে আজ মনিরকে ফোন করে। হয়তো অনেকদিন ধরে কথা হয় না বলে মনির মাসুদের ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস? অনেকদিন ধরে কথাই হয় না। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? তুই তো আমাদের ভুলেই গেছিস। আলহামদুলিল্লাহ ভালো আছি। না রে দোস্ত, বলি নেই, তবে তোদের না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি কাজ শুনি? দোস্ত, আমি একটা মেয়ের ভালোবেসে ফেলেছি। সে রাজি এবং সেই আমাকে প্রপোজ করেছে। কি এত কাহিনী করে ফেলাইছস শালা বেঈমান! তুই আমাদের একবার জানাস নাই। থাকা বাদ দে, বল মেয়ে দেখতে কেমন আর কবে দেখাবি? মেয়েটাকে দেখতে খুবই সুন্দর। আজই তুই বাংলাদেশে চলে আয়, আর আয়শা তুই নিজে চোখে দেখিস। আচ্ছা, আমি আজই আসছি। আমরা বন্ধুরা এমনই, বলা মাত্রই সবাই সবার কাছে যায়। বন্ধু এমনই হওয়া দরকার। মাসুদ রেডি হয়ে বাংলাদেশে আসার জন্য বের হয়ে আসলো। আগেই বলছি, মাসুদের টিকিটের কোনো সমস্যা হয় না। ও বলা মাত্রই ওকে ইমার্জেন্সি টিকিট দিয়ে দেওয়া হয়। ও সরাসরি এয়ারপোর্টে গিয়ে বিমানে গিয়ে বসলো। আমি আমার মতো কাজ করে আমি রাতে বাসায় ফিরলাম। আমার রাতে বাড়ি ফেরার কারণ হলো আমি একজন ওয়ার্ড বয়। আমার সমস্ত কাজ সেরে তারপর আসতে হয়েছে। তার মধ্যে আজ হাসপাতাল সাজাচ্ছে, তাই আমার বাড়ি ফিরতে রাত হয়েছে। আসার সময় খাবার কিনে নিয়ে আসি। জানি আজ রান্না করতে পারবো না। আয়শা গোসল করে খাবার খেয়ে দিলাম ঘুম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এসে পড়লাম। আজ অনুষ্ঠান, তাই তাড়াতাড়ি এসে পড়লাম। আজ অনেক কাজ করতে হবে। কাল চলে আসবে মেঘা, অথচ আজ বড় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারলো না। মেঘার মামা প্রায় অনেকটাই সুস্থ। মেঘার যেহেতু ছুটি শেষ, তাই সে ওখানে আর থাকতে পারবে না, তবে ফোনে যোগাযোগ রাখবে। মেঘাদের বিমানের টিকিট নিয়ে কোনো সমস্যা নাই, কারণ মেঘার মামা চাইলে পুরো বিমানটাই মুহূর্তের মধ্যে কিনে ফেলতে পারে। আমি আগেই বলেছি, মেঘার মামা আমেরিকার সবচেয়ে বড় ধনীর তালিকায় রয়েছেন। তার টাকা পয়সার অভাব নাই। প্রেসিডেন্ট ও তার কথা মতো চলে, তবে তার ক্ষমতা দেখায় না। মেঘার মামার সবই আছে, শুধু সন্তান নামক জিনিসটা নেই। ছিল একটা মেয়ে, তাও ছোট থাকতে হারিয়ে গেছে। মেয়ের আদর কমে যাবে, আর সন্তান নেননি মেঘার মামা। তাহলে ভাবেন কতটা চোখের মনি ছিল মেঘার মামাতো বোন। মেঘার মামাতো বোন হারিয়ে যাওয়ার পর মেঘার মামা মানসিকভাবে প্রচুর ভেঙে পড়ে যাওয়ার কারণে আর কোনো সন্তান নেয়নি। এখন সে সন্তান হারা। রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে মাসুদকে রিসিভ করতে গেছে মনির। মাসুদকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে মনির। মাসুদ মনিরের মা বাবার সাথে কথা বলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেয় দুজনেই ঘুম। আজ মুনতাহা মনিরের দেওয়া শাড়ি, চুড়ি ইত্যাদি পরেছে। হাজার হোক ভালোবাসার মানুষ দিয়েছে বলে কথা। যাই হোক, মনিরের পছন্দ খারাপ না। নীল শাড়িতে মুনতাহাকে নীল পরি মতো লাগছে। মুনতাহা নিজেকে আয়নায় দেখে আর মনে মনে বলে, আজ ইরা অনুষ্ঠান উপলক্ষে গোলাপি রঙের একটা শাড়ি, গোলাপি চুড়ি সবকিছু ম্যাচিং করে পরেছে। এতে ইরাকে অনেক সুন্দর লাগছে। মনির আর মাসুদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়। মনির মুনতার সাথে ম্যাচিং করে নীল রঙের ব্লেজার পরেছে। বাকিগুলো সাদা আর কালো, যেমন সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু। এতে মনিরকে পুরো নায়কের মতো লাগছে। মাসুদ সাদা টি শার্ট, কালো ব্লেজার, কালো শু, কালো সানগ্লাস, কালো ঘড়ি পরে যাচ্ছে। মাসুদ প্রায় সময় এগুলো পরে। আমাদের বন্ধুদের মধ্যে অনেক মিল, সেটা যে কোনো বিষয়ই হোক। কালো আমাদের তিনজনেরই পছন্দের কালার। যাই হোক, ওরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল।
বেচারা, আমি এদিকে সব কাজ শেষ করে এখন আমি বের হয়ে যাব, কেননা এখানে আমার আর কাজ নেই। দ্বিতীয়ত আমার ক্রাশ মেঘা নেই। তৃতীয়ত আজ এখানে থাকলে মনিরের কাছে ধরা পড়তে পারি। তাই আমি বেরিয়ে পড়লাম এতিমখানার উদ্দেশ্যে। অনেকদিন ধরে এতিমখানায় যাওয়া হয় না। আপনাদের কি মনে আছে আহাদের কথা? আহাদকে আজ দেখতে যাব, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এতিমখানার উদ্দেশ্যে। এদিকে মুনতাহা চলে আসছে হাসপাতালে। মুনতাহা সবকিছু ঠিক আছে কিনা তা দেখতে চলে গেল। ইরাও হাসপাতালে চলে আসছে। ইরাও মুনতাহার সাথে দেখা করতে চলে গেল। মনির ও মাসুদ হাসপাতালে প্রবেশ করে। মনির মাসুদকে হাসপাতালে একটু ঘুরে দেখতে বলে। মনির চলে গেল ওর মামার সাথে দেখা করতে। আপনারা তো জানেন মনিরের মামা এই হাসপাতালের ম্যানেজার। মাসুদ হাসপাতালে ঘুরে দেখতে নিছে, তখনই ঘটলো এক অঘটন। হাসপাতালে ঘটলো আরেক অঘটন। মাসুদ চারদিক দেখতে দেখতে যাচ্ছিল। ইরাও একটা দরকারি কাজে নিচের দিকে নিচে যাচ্ছিল। তখনই ইরা আর মাসুদ অসাবধানতার জন্য ধাক্কা খায়। ফলে যখনই ইরা পরে যেতে নেয় তখনই মাসুদ খুব স্ট্রং, সামান্য ধাক্কায় ওর কিছুই হয় না। আমার স্কুল লাইফে ওকে অনেক ধাক্কা দিয়েছি শয়তানি করে, কিন্তু ওর কিছুই হয়নি। ও প্রচুর স্ট্রং। মাসুদ তো ইরাকে দেখে ফিদা। কি মায়াবী তার চেহারা, কি টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, এক কথায় মাসুদকে ঘায়েল করে ফেলেছে। অনেকক্ষণ যাবৎ এই রোমান্টিক সিনটা চলছিল। এক পিচ্চির কান্নার শব্দে রোমান্টিক মুডটা নষ্ট হয়ে গেল। ইরা কিছুটা বিরক্ত হয়ে নিচে চলে গেল, আর মাসুদ এক ঘরের মধ্যে চলে গেল। এদিকে মনির তার মামার সাথে দেখা করে চলে আসে মাসুদকে খুঁজতে, কিন্তু সারা হাসপাতাল খুঁজেও কোথায় পায় না। পরে দেখে মাসুদ সিঁড়ির ওখানে দাঁড়িয়ে রয়েছে। মাসুদ, তুই ওইখানে কি করিস? তোকে আমি সারা হসপিটাল খুঁজছি, আর তুই সিঁড়ির ওইখানে কি করিস? মনিরের ডাকে মাসুদের ঘোর কেটে যায়। তখন মাসুদ বলে, মানে হাসপাতালের চারদিকটা ভালো করে দেখছিলাম। তুই একজন ডাক্তার, বড় ডাক্তার, আর তুই কিনা এইভাবে হাসপাতালে ঘুরে দেখছিস? বল, সত্যি কথা বল। মানে হয়েছে কি, আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। কি অঘটন? আমাকে বল শুনি। আর তেমন কিছু না, তোকে বাসায় গিয়ে বলবো নি। তুই এক কাজ কর, তুই ভাবিকে আসতে বল, আর আমার সাথে ভাবিকে পরিচয় করায় দে। আচ্ছা, একটু ওয়েট কর, আমি মুনতাহাকে ফোন করে ডাকতেছি। এই বলে মনির মুনতাহাকে ফোন দেয়। এইদিকে আমি এতিমখানায় আসছি। আসার সময় অনেক চকলেট আর খাবার নিয়ে এসেছি। দেখি বাচ্চারা খেলতেছে। এদের হাসি খুশি মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আমাকে দেখা মাত্রই সব বাচ্চারা দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আহাদও অনেক বড় হয়ে গেছে, আর কয়েক বছর পরও এসএসসি পরীক্ষা দিবে। ওকেও আমি ডাক্তারি পড়াবো ইনশাল্লাহ। আমার সব বাচ্চার সাথে খেলতে শুরু করলাম আমি। ওরা বায়না করলো, তাই আর না করতে পারি নাই। এইদিকে মেঘা খবর পাইছে আজ নাকি ডক্টর শাকিল খানকে বিদায় দেওয়ার জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু আজ আসতে পারবে না, কাল আসতে হবে। মেঘার কাছে এই অনুষ্ঠানের চেয়ে মামার কাছে থাকা খুব জরুরি, আসলেও জরুরি। তবে কালকেই মেঘাকে ফিরতে হবে। এই ভেবে মেঘার খুব মন খারাপ। এদিকে মনির মুনতাহাকে ফোন দেয়। মনিরের ফোন পেয়ে মুনতাহার সাথে সাথেই রিসিভ করে। মনে হয় এতক্ষণ মনিরের ফোনের অপেক্ষাই ছিল। মুনতাহা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো মনির? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় তুমি? তাড়াতাড়ি আমার কেবিনে চলে আসো। আমার এক বন্ধু এসেছে, তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আমি তো তোমার কেবিনেই। আচ্ছা একটু দাঁড়াও, আমি আসতেছি। কিছুক্ষণ পর মুনতাহা আসার সাথে সাথেই মনির মুনতাহার দিকে হা করে চেয়ে আছে। আজ মুনতাহাকে এত সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। মনির প্রায় সবকিছুই বলে গেছে কেন সে মুনতাহাকে এখানে ডাকছে। মুনতাহাও গোড় লাগানো দৃষ্টিতে মনিরের দিকে চেয়ে আছে। ওইখানে যে মাসুদও আছে তা কারো খেয়াল নাই। মাসুদ বিষয়টি বুঝতে পারছে যে এটাই মনিরের জিএফ। মাসুদ জোরে গলা খারাপ করে ও মনিরকে বলে, শালা, এখনই তো সব দেখা শেষ করলি, বাসর ঘরে কি দেখবি? বাসর ঘরের জন্য কিছুটা রাখিস। মাসুদের কথায় দুজনের গোল কাটে এবং দুজনেই লজ্জা পায়। মনির বলে, তোর জন্য একটু শান্তিতে দেখতেও পারলাম না, তুই শালা ডিস্টার্ব। ও মুনতাহা, তোমাকে যে কারণে ডাকছি ও হলো মাসুদ, আমার বন্ধু। আর মাসুদও মুনতাহা তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, আমি মনির। আমি মাসুদ মনিরের জয়েন্ট বন্ধু। আমিও একজন ডাক্তার। আজ পর্যন্ত সিঙ্গেলই আছি। আপনার কোনো বোন থাকলে আমার সাথে লাইন করায় দিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুনতাহা। আমিও একজন ডাক্তার। তবে ভাই, দুঃখের বিষয় আমার কোনো বোন নাই। তবে আপনি চাইলে আপনার জন্য ভালো একটা মেয়ে খুঁজে দিতে পারি। মনে হয় তার আর দরকার হবে না। আমি আমার
মনের মানুষ পেয়ে গেছি, আর এই হাসপাতালেই সে আছে। কি এত বড় একটা কাহিনী করছোস আর আমি জানি না? তুই আমাকে না জানিয়ে থাকতে পারলি? তুই তো আমাকে না জানিয়ে রিলেশন করে ফেলছিস, কিন্তু আমি তা করি নাই। তোরে বললাম না আমি বাসায় গিয়ে বলমু, এটাই সেই কথা। ও মনির, মাসুদ, মুনতাহা অনুষ্ঠানের জন্য চলে গেল। আরে মুনতাহা ম্যাম, আপনি এখানে? আপনাকে আমি সারা হাসপাতাল জুড়ে খুঁজছি। এই তো মনির সাহেব একটু ডাকছিল, তাই একটু আসলাম। তা কি জন্য খুঁজতেছিলা আমাকে? সব ডক্টরকে ডাকতেছি, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে, তাই আপনাকে ডাকতে আসছি। আচ্ছা তুমি যাও, আমরা আসতেছি। আচ্ছা ভাবি, ওনার নাম কি, বাসা কোথায়? মাসুদ সাহেব? কেন কেন মাসুদ সাহেব কেন 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 আপনি ওর কথা জিজ্ঞেস করছেন কেন? ডালমে কুচ কালা হে। সত্যি করে বলেন তো কাহিনী কি? আমি বলছিলাম না মনের মানুষ পেয়ে গেছি, ওই সে। প্রথম দেখাতেই ওর উপর ফিদা হয়ে গেছি। একটু আমার সাথে লাইনটা করাইয়া দেন না প্লিজ। আচ্ছা কইরা দিব। আর ওর নাম ইরা, ওর বাসা এইখানে। ধন্যবাদ ভাবি, চলুন এখন অনুষ্ঠানে যাই। হ্যাঁ চলো যাই। মনির, মাসুদ, মুনতাহা অনুষ্ঠানের জন্য চলে গেল। আর এদিকে মেঘা কাল চলে আসবে বলে ওর বাবা মাকে সবকিছু রেডি করতে বলেছে। মেঘার বাবা মাও মেঘার কথা মতো সবকিছু রেডি করতে শুরু করেছে। কাল মেঘার মামার প্রাইভেট বিমান মেঘাদের বাংলাদেশে নামিয়ে দিবে, তাই তাদের টিকিট কাটা নিয়ে কোনো চিন্তা নেই। মেঘা সর্বোচ্চ দিয়ে তার মামার সেবা যত্ন করছে। আর এদিকে আমি সবার সাথে খেলাধুলা করে সবার জন্য আনা খাবার ও চকলেট সবাইকে দিয়ে আমি চলে গেলাম এতিমখানার খাদেমের সাথে দেখা করতে। খাদেমের সাথে দেখা করে খাদেমকে কিছু টাকা পয়সা দিয়ে আমি বাসায় চলে আসলাম। আর এইদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হওয়ার পর ডক্টর শাকিল খানকে নিয়ে অনেক বেদনাদায়ক কথা বলা হলো। সত্যি তিনি দীর্ঘদিন এই হাসপাতালে ছিল, তার সাথে এই হাসপাতালের সকল মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আজকের পর থেকে উনি আর এই হাসপাতালে আসবেন না। আসবে হয়তো হঠাৎ, কিন্তু আগের মতো রোজ আসবে না। বিদায় জিনিসটা সবচেয়ে বেদনাদায়ক। হাজারো মায়া এই বিদায় জিনিসটা কাটাইয়া দেয়, তবে মনের মাঝে দুঃখটা থেকে যায়। আজ অল্প কিছু সময় পর থেকে এই হাসপাতাল থেকে বিদায় নেবে ডক্টর শাকিল খান। ভাবতেই সকলের কষ্ট লাগতেছে, কেননা উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সবার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। যাক, অবশেষে সবাই ওনাকে বিদায় দিয়ে দিল, উনিও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মরিয়ম বেগম, যার নামে এই হাসপাতালটি করা হয়েছে। তিনিও ডক্টর শাকিল খানকে বিদায় দিলেন। তবে ডক্টর শাকিল খান সহ হাসপাতালের সকল ডক্টর আর কর্মচারীকে ওনার বাসায় নিমন্ত্রণ জানালেন, কেননা কয়েকদিন পরেই ওনার একমাত্র ছেলের জন্মদিন। সবাই জানে যে জনাবা মরিয়ম বেগমের ছেলে আছে, কিন্তু কেউ তাকে দেখেনি। জনাবা মরিয়ম বেগমও বিদায় জানিয়ে চলে গেল। আজকে বিদায়ের দিন, কারো মন ভালো না, তাই সবাই যার যার বাসায় চলে গেল। মনির আর মাসুদ ও মুনতাহাকে নামিয়ে দিয়ে ওর বাসা চলে গেল। তবে যাওয়ার আগে মাসুদ মুনতাহার কাছে থেকে ইরার নাম্বারটা নিয়ে গেছে। রাতে মাসুদ ইরাকে ফোন দেয়। ইরা ওয়াশরুমে থাকা, ফোনটা রিসিভ করতে পারে না। কয়েকবার ফোন বাজার পর ইরা ওয়াশরুম থেকে বাইরে হয়ে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ইরার কথা শুনে মাসুদের প্রাণটা জুড়িয়ে যায়। মাসুদ ইরার সাথে যে কথা বলবে তা আর বলতে পারছে না। মাসুদ কথা বলতে চাচ্ছে, কিন্তু মাসুদের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তাই মাসুদ কথা না বলে কলটা কেটে দেয়। এদিকে ইরা বিরক্ত হয়ে বলে, আরে আজব মানুষ, কল দিয়েছে অথচ কথা বলে না, না বলে কেটে দিল। থাইগা, যার দরকার সে আবার ফোন দিবেইনি। এই বলে ইরা খেতে চলে গেল। মাসুদ নিজের মাথায় নিজে চাটি মেরে বলে, আজ প্রথম ইরার সাথে কথা বলার সুযোগ ছিল, তাও হারাইলাম। ইস, আমার যে কি হয়েছিল, মুখ দিয়ে কথাই বলতে পারলাম না। তবে ইরাকে আমার মনের রানী করে ছাড়বই, কালই ইরাকে প্রপোজ করব ইনশাল্লাহ। এই বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আজ মেঘার মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল মেঘা ও মেঘার পরিবার। এখন মেঘার মামা অনেকটাই সুস্থ। মেঘারা এখন মেঘার মামার প্রাইভেট বিমানে। অল্প কিছু সময়ের মধ্যে তারা বাংলাদেশে এসে পৌঁছাবে। আমি আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে গেলাম হাসপাতালে। আর এদিকে ইরা খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে। ওর আজ খুব মন খারাপ। ইরা নাকি ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। ইরাকে নাকি এক বৃদ্ধ রাস্তায় পেয়েছিল।
সেই বৃদ্ধ ইরাকে মা বাবার ভালোবাসা দিয়ে ইরাকে বড় করেছে। ইরাকে কোনো দিন কোনো কষ্ট পেতে দেয় নাই। অথচ কয়েক বছর আগে বৃদ্ধটি ইরাকে একা করে চলে যায়। সেদিন ইরা অনেক কেঁদেছিল। সেদিন ইরার মনে হচ্ছিল কলেজাটা ছিঁড়ে যাচ্ছে। ইরা দিন দিন ভেঙে পড়েছিল। কিন্তু বৃদ্ধটি মরার আগে ইরাকে বলে গেছিল, আমাকে কথা দে, হাজারো বিরূপ পরিস্থিতিতে তুই ভেঙে পড়বি না। তাই বৃদ্ধটির কথা রাখতে ইরা নার্সের চাকরি নেয়, যাতে সারাদিন কাজের মধ্যে থাকলে ইরাকে যেন মন খারাপ না হয়, ইরা যেন সবকিছু বলে থাকতে পারে। কিন্তু আজ ভীষণ ওই বৃদ্ধের কথা মনে পড়ছে। তাই ফজরের নামাজ পড়ে ওই বৃদ্ধের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ইরা বৃদ্ধটিকে দাদু বলে ডাকতো। দীর্ঘ 2.5 ঘন্টা পর মেঘারা বাংলাদেশে পৌঁছালো। সেখান থেকে সোজা বাসায় চলে আসে। অনেক জার্নি করায় সবাই ক্লান্ত, তাই তারা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। এইদিকে মাসুদ ইরাকে প্রপোজ করার সমস্ত প্রস্তুতি নিয়ে আসছে। মাসুদকে হেল্প করবে মনির আর মুনতাহা। ইরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমি বসে বসে ভাবতাছি, মেঘাকে যদি আমার মনের কথা বলে দেই তাহলে মেঘা কি আমাকে মেনে নেবে? আমি তো মেঘাকে ছাড়া থাকতে পারতেছি না। আর মেঘা কি আমার মতো ওয়ার্ড বয়ের সাথে প্রেম করবে? ও তো আমার আসল পরিচয় জানে না। যদি আমাকে এই পরিচয় গ্রহণ করে তাহলে ওকে আমি সারা জীবন রানী বানিয়ে রাখবো। আর যদি না করে তাহলে ওর থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাব। আজ বিকেলেই মেঘাকে ডেকে আমার মনের কথা ওকে বলবো। বাকিটা কি হবে আল্লাহ ভরসা। এদেশে ইরা হাসপাতালে পৌঁছার সাথে সাথেই মাসুদ ইরাকে প্রপোজ করে। কিন্তু ইরা মাসুদকে না করে দেয়। এতে মাসুদ অনেক কষ্ট পায়। মুনতাহা ও মনির ইরাকে অনেক বোঝায়। এক পর্যায়ে মুনতাহা ইরাকে জিজ্ঞাসা করে, কেন তুমি মাসুদকে গ্রহণ করতে পারবে না? ইরা উত্তর দেয়, আমি আমার জন্ম পরিচয় জানি না। আমার কাছ থেকে সব আপনজন হারিয়ে যায়, তাই আমি চাই না আর কেউ আমার জীবন থেকে হারিয়ে যাক। আমার আপন মানুষ হারিয়ে গেলে খুব কষ্ট হয়। ইরা, সব মানুষ চিরদিনই বেঁচে থাকে না। সব মানুষকে একদিন না একদিন চলে যেতে হবে, এটা আল্লাহর বিধান। মানছি আমি আপন মানুষ চলে গেলে সবার কষ্ট হয়, কিন্তু যতদিন একসাথে থাকবো ততদিন বিন্দুমাত্র কষ্ট তোমাকে স্পর্শ করতে দিব না। দিবে কি আমায় তোমার সমস্ত সুখ দুঃখের ভাগিদার হওয়ার সুযোগ? কথা দিচ্ছি সারা জীবন এই বুকে আঁকলে রাখবো, কখনো ছেড়ে যাব না, আর যেতেও দেব না। আই লাভ ইউ ইরা, আই রিয়েলি লাভ ইউ। ইরা ভেবে দেখলো তার একাকিত্ব জীবনে একজন সঙ্গী দরকার, আর মাসুদ ছেলে হিসাবেও খারাপ না। তাই ইরাও মাসুদকে গ্রহণ করে নিল। শুরু হয়ে গেল তাদের প্রেম কাহিনী। এইদিকে মেঘা বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে, আর মেঘার বাবা মা তাদের কাজ করছে। আমি ভাবতাছি মেঘা আজ সকালে বাংলাদেশে আসছে, এতক্ষণ রেস্ট নিয়ে নিশ্চয়ই বিকেলে ফ্রি আছে। যাই মেঘাকে পার্কে ডেকে ওকে আমার মনের কথা বলে দিই। যেই বাবা সেই কাজ। আমি মেঘাকে ফোন দিলাম। মেঘা বসে বসে রেস্ট নিচ্ছে, অমনি তার ফোন বেজে উঠছে। মেঘা ফোনের দিকে তাকিয়ে দেখে ইসরাফিল সাহেব ফোন দিয়েছে। মেঘা আমার নাম্বার ইসরাফিল সাহেব দিয়ে সেভ করেছে, তাই সে দেরি না করেই সাথে সাথে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ইসরাফিল সাহেব? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাংলাদেশে আসছেন অথচ আমাকে জানালেনই না। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর বলবেন না, অনেক ক্লান্ত ছিলাম, তাই আর ফোন করার কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আজ বিকালে এই পার্কে দেখা করবেন। আপনার সাথে দরকারি কথা আছে, তবে আসার সময় শাড়ি পরে আইসেন। এখন রাখি, বাই। আরে কি জন্য আসবো বলুন? আগে আসেন তারপর বলবো, বাই। এ বলে আমি কলটা কেটে দিলাম। মেঘাও আমার কথা মতো রেডি হতে চলে গেল, কারণ এখন বিকেল। আমি খুব সুন্দর করে পরিপাটি হয়েছি, তবে সব কম দামি পোশাক পরে। যদি বেশি দামি পোশাক পরি তাহলে মেঘা হাজারো প্রশ্ন করবে। এক পর্যায়ে আমি ধরা পড়ে যেতে পারি। কিন্তু আমি চাই মেঘা আমার আসল পরিচয় না জেনেই ভালোবাসুক। তাই আমি কিছু গোলাপ কিনে পোশাকের ভিতরে রাখলাম, যাতে বাইরে থেকে বোঝা না যায়। বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। মেঘাও রেডি হয়ে বেরিয়ে পড়লো পার্কে। আমি মেঘার আগেই পার্কে এসে পৌঁছে গেছি। কিছু সময় পর মেঘা আসলো। মেঘাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। কি বলবো ভাই, এমনিতেই মেঘা ইরা মুনতার চেয়ে বেশি সুন্দরী। তার মধ্যে এমন ভাবে শাড়ি পরেছে,
কি বলবো, কালো শাড়ি পরে আসছে আর শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করা, এক কথায় অপূর্ব। মনে হয় ভুল করে জান্নাত থেকে হুরপরি দুনিয়াতে এসে পড়েছে। শুনেছি হুরপরি নাকি সবচেয়ে বেশি সুন্দরী। মেঘাকেও তাদের মতোই লাগতেছে। আমি তো এক ঘোরে চলে গেছি। মেঘা আমার কাছে এসে দেখে আমি ওকে ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে দেখতেছি। এতে মেঘা খানিকটা লজ্জা পায়। আমার ঘোর কাটানোর জন্য মেঘা আমার কানের কাছে তুড়ি বাজায়। হঠাৎ শব্দে আমার ঘোর কেটে যায়। যদি মেঘা আমার কানের কাছে হাতের তুড়ি বাজাচ্ছে, মেঘার তুড়ি বাজানে আমি হতভম্ব হয়ে গেছি। আমি হতভম্ব হয়ে বললাম, আরে মেঘা, আপনি আসতেন? আসেন আসেন, বসেন। আমি আসছি, বলেন কি জন্য আসতে বলেছেন? আমি আর দেরি না করে বুকে এক পোয়া সাহস নিয়ে সরাসরি হাঁটু গেড়ে মেঘার সামনে বসে পড়লাম আর বলতে শুরু করলাম, মেঘা ম্যাম, আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না। আমি জীবনে কোনো দিনও কাউকে প্রপোজ করি নাই, তাই কিভাবে প্রপোজ করতে হয় আমি জানি না। বন্ধুদের কাছে শুনেছি গোলাপ ফুল নিয়ে নাকি হাঁটু গেড়ে বলতে হয় আই লাভ ইউ। আমিও সেইভাবেই প্রপোজ করতেছি। আই লাভ ইউ মেঘা ম্যাম, আই লাভ ইউ। দিবেন কি আমায় সুযোগ আপনাকে সারা জীবন ভালোবাসার? কথা দিচ্ছি সারা জীবন আগলে রাখবো বুকের বাম পাশে। আমার প্রপোজে মেঘা খুশি, কারণ মেঘাও আমাকে ভালোবাসে। কিন্তু মেঘা আমার সাথে মজা করার জন্য বললে, ইসরাফিল সাহেব, সামান্য একজন ওয়ার্ড বয় হয়ে আসছেন ডক্টরের সাথে প্রেম করার মতলব কি আপনার? আমি কখনো মেঘার থেকে এই কথা আশাই করি নাই। এক বুক কষ্ট নিয়ে চলে আসতে নিছি। তখনই মেঘা আমাকে এক টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে মেঘা ম্যাম বলতে লাগলো, কই যাচ্ছ ইসরাফিল? আমিও তো তোমাকে ভালোবাসি সেই শুরু থেকে। আমি একটু তোমার সাথে মজা করছিলাম। আই লাভ ইউ টু ইসরাফিল। আমি বললাম, তুমি মজা করছিলা তাতে আমি খুবই কষ্ট পাইছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সারা জীবনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাব। এমন মজা আর কোনোদিন কইরো না, খুব কষ্ট হয় আমার। ইসরাফিল, আমি দুঃখিত, আর এমন মজা করব না। কখনো তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো। কথা দাও, তুমি কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন বুকের বাহুডোরে এভাবেই মেঘাকে জুড়ে ধরলাম, আগলে রাখবো। ভালোবাসার মানুষকে জড়ায় ধরলে কি যে শান্তি লাগে তা বলে বোঝাতে পারবো না। এভাবেই কাহিনী। আজ অনেকদিন হয়ে গেছে মেঘার মামার অপারেশন করা হয়েছে। এখন মেঘার মামা সম্পূর্ণ সুস্থ। মেঘার মামা জানতে পারছে যে তার যে অপারেশন করছে সেই ডাক্তার বাংলাদেশে থাকে। মেঘার মামা সেই ডাক্তারের সাথে দেখা করার জন্য বাংলাদেশে যাবে। বাংলাদেশে তার বোনের জামাই অর্থাৎ মেঘার বাবা মা থাকে। বাংলাদেশে গেলে বোনের বাড়িও যাওয়া হবে, আবার ডাক্তারের সাথেও দেখা হবে। অনেকদিন হলো বোনের বাড়ি যায় না। এইবার এক কাজে দুই কাজ হবে। তাই সে বোনকে জানিয়ে বেরিয়ে পড়ে নিজের প্রাইভেট বিমান নিয়ে, সাথে মেঘার মামি আর কয়েকজন দেহরক্ষী। আজ সকাল থেকে মেঘা আমার ফোন তুলছে না। আজ আমার মনটা ভীষণ খারাপ। মেঘার সাথে এখন একটু কথা না বলেই থাকতে পারি না। সারাদিন হাসপাতালে চোখে চোখ রাখি আর রাতে বাসায় আসার পরে ফোনে কথা বলি। সকালে নামাজ পড়ার কিছুক্ষণ পরই ফোনে কথা বলি। কিন্তু আজ মেঘার মামা আসবে, তাই তার জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। সারা দিনের জন্য ব্যস্ত। শুধু একটা মেসেজ দিয়ে জানিয়ে দিছে যে আজ তার মামা আসবে, তাই সারাদিন সে ব্যস্ত থাকবে। কিন্তু আমার তো ওর সাথে কথা না বললে ভালোই লাগে না। তাই আজ আমার মনটা ভীষণ খারাপ। মাসুদ, ইরা, মনির, মন্থার প্রেমে ভালোই চলছে তাদের প্রেম। তারা একে অপরকে ভীষণ ভালোবাসে ফেলেছে। কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারে না। মাসুদ ইরার একাকিত্ব দূর করার জন্য ইরাকে আমেরিকা নিয়ে যেতে চায় মাসুদের মা বাবার কাছে, কিন্তু ইরা যাবে না। না যাওয়ার অন্যতম কারণ জনাবা মরিয়ম বেগমের ছেলের জন্মদিন। জন্মদিনের জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে। তাই ইরা কয়েকদিন পর যাইতে রাজি হয়েছে। ইরা বুঝছে তার এখানে থাকার চেয়ে মাসুদের বাসায় থাকলে মাসুদের মা বাবা সাথে থাকতে পারবে, ফলে তার আর একাকিত্ব থাকতে হবে না। মাসুদ ইরার কথায় তার মা বাবাকে জানিয়ে দিছে। মাসুদের মা বাবা মাসুদের পছন্দকে সবসময় সাপোর্ট করে। তারা অত্যন্ত ভালো মানুষ। তাদেরও ইরাকে খুব পছন্দ হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে বাংলাদেশে পৌঁছালো মেঘার মামা মামিরা। সেখান থেকে সোজা মেঘাদের বাসা চলে আসছে। বাসায় আসার পর মেঘাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে। মেঘারা তাদের সর্বোচ্চ আপ্যায়ন করেছে। আপ্যায়নের কোনো ত্রুটি রাখে নাই। মেঘার মামা মামিরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। তবে রেস্ট নেওয়ার সময় মাসুদকে ফোন দিচ্ছে, কারণ ডাক্তারের নাম্বার মাসুদের কাছে
মাসুদ মেঘার মামাকে মরিয়ম প্রাইভেট হাসপাতালে আসতে বলে। মেঘার মামা রেস্ট নিয়ে মেঘাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল, কারণ মেঘা মরিয়ম প্রাইভেট হাসপাতালের ডক্টর। হাসপাতালে যাওয়ার পর মেঘা যায় ম্যানেজারের সাথে কথা বলতে, আর মেঘার মামা মাসুদকে জানায় যে হাসপাতালে পৌঁছে গেছে। মাসুদ তাদের দেখাশোনার জন্য ইরাকে পাঠায়, কিন্তু ইরা আসার পর মেঘার মামা মামি খুব অবাক হয়ে যায়। ইরাকে দেখলে তাদের কত বছর আপন মনে হয়, এক প্রকার আত্মার টান অনুভব হয়। এক পর্যায়ে মেঘার মামা ইরাকে চিনে ফেলে, এটাই তাদের হারিয়ে যাওয়া সন্তান। চিনার কারণ হলো ইরার কপালে এক সাইডের পরপর 3টি তিল আর কপালের সাইডে হালকা একটু কাটা। ছোটবেলায় ইরা খেলতে গিয়ে পরে গিয়ে কপালের সাইডে কিছুটা কেটে ফেলেছিল। এতে মেঘার মামা অনেক রেগে যায়, বাসার সবাইকে ইচ্ছা মতো বকে। একমাত্র কলিজার টুকরো মেয়ে তার, আর সেই মেয়ে পরে গিয়ে ব্যথা পেয়েছে। শুধু ব্যথা না, কিছুটা অংশ কেটেও ফেলেছে। ইরার জন্য ইরার বাবা 24 ঘন্টায় ইরার দেখাশোনা করার লোক রাখতো, কিন্তু লোক রাখার পরও হঠাৎ ইরা পড়ে যায়, যার ফলে ইরার কিছুটা কেটে যায়। সেই দিন ইরার বাবা সকল লোকদের অনেক বকছিল, সাথে সাথে লোক চেঞ্জ করে নতুন লোক এনেছিল। তাহলে ভাবেন ইরার বাবা ইরাকে কতটা ভালোবাসতো। আর ইরার বাবা বুদ্ধি করে ইরার হাতে একটা চিহ্ন এঁকে দিয়েছিল, যা ইরার হাতে এখনো আছে। মেঘার মামাতো বোন ইরাকে খুঁজে পেয়ে সাথে সাথে বুকে জড়িয়ে নেয়। কত বছর পর মেঘার মামা মামির শূন্য বুকটা আজ পরিপূর্ণ হলো। ইরাও মা বাবাকে পেয়ে খুশিতে কেঁদে দেয়। এ কান্না কষ্টের নয়, বরং সুখের। মেঘার মামা ইরাকে জিজ্ঞাসা করে, এতদিন তুই কোথায় ছিলি মা? তোরে সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজছি, তবুও তোরে খুঁজে পাই নাই। এতদিন তুই কোথায়, কার কাছে ছিলি? আমি এতদিন এক বৃদ্ধার কাছে ছিলাম। শুনেছি আমি নাকি ছোটবেলায় রাস্তার পাশে পড়ে কান্নাকাটি করছিলাম। তখন রাস্তা দিয়ে ওই বৃদ্ধাটি আমাকে দেখতে পায়। আশেপাশে কাউকে না পেয়ে উনি আমাকে ওনার সাথে নিয়ে যায়। নিয়ে যাওয়ার কয়েকদিন পরই উনি আমাকে নিয়ে ব্যাংকক চলে যায়। সেখানেই আমাকে লেখাপড়া করায়। সেখানেই আমি বড় হই। কয়েক বছর আগে আমরা বাংলাদেশ চলে আসি। বাংলাদেশে আসার কয়েক বছর পর বৃদ্ধাটি মারা যায়। তারপর আমিও প্রচুর ভেঙে পড়ি, একাকী হয়ে পড়ি। একাকী জীবন থেকে বেরিয়ে আসার জন্য কয়েক মাস আগে এই হাসপাতালে নার্সের চাকরি নেই। কাঁদিস না মা, তোর চোখের পানি আমার সহ্য হয় না। তুই অনেক কষ্ট পাইছিস, তোকে আর কষ্ট পেতে দিব না ইনশাল্লাহ। তোকে আজই আমার সাথে নিয়ে যাব। আর তোকে হারিয়েও অনেক কষ্ট পেতে চাই না। এদিকে মেঘা ও মাসুদ ফিরে এসে দুজনেই অবাক। তারা দেখে ইরাকে মেঘার মামি বুকে জড়িয়ে কান্না করতেছে। অবাক হয়ে মেঘা ওর মামা মামিকে জিজ্ঞাসা করে, তোমরা ইরাকে জড়িয়ে ধরে কান্না করতেছো কেন? আরে মেঘা, ইরা তোর সে হারিয়ে যাওয়া মামাতো বোন। আমরা তাকে খুঁজে পেয়েছি। মেঘার খুশিতে চোখে পানি চলে আসে। সেই ইরাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কত বছর পর তারা হারিয়ে যাওয়া মামাতো বোনকে পেয়েছে, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। মেঘার মামা মানে ইরার বাবা আজ আর ডাক্তার না দেখে কাল দেখাবে বলে চলে আসে সবাইকে নিয়ে, মানে ইরা, মেঘার মামি আর দেহরক্ষীদের। এদিকে মাসুদ খুব খুশি, অবশেষে তার ইরা তার মা বাবাকে ফিরে পেল। এখন মেঘার মামা মাসুদের হবু শ্বশুর, আর মাসুদ জানেই ওর শ্বশুরকে অপারেশন করাইছে। তাই কালই যাতে তার শ্বশুর ডাক্তার দেখাইতে পারে, তার সমস্ত ব্যবস্থা মাসুদ করে ফেলল। বলতে পারেন এটা মাসুদের জামাতা হিসেবে এক প্রকার কর্তব্য। কিন্তু কালই যে সকলের জন্য বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা, তা করে জানা ছিল না। মাসুদ আজই আমাকে ফোন দিয়ে মরিয়ম প্রাইভেট হাসপাতালে আসতে বলেছে। ওরা তো আর জানে না যে আমি ওই হাসপাতালে চাকরি করি। আমিও মাসুদের কথা মতো ওই হাসপাতালে যাওয়ার জন্য রাজি হইলাম। এদিকে ইরাকে নিয়ে মেঘাদের বাসায় চলে আসে মেঘার মামা মানে ইরার বাবা।
মেঘার আম্মু ইরার কথা জিজ্ঞাসা করলে যখন বলে যে ইরাই তাদের হারিয়ে যাওয়া সন্তান, তখনই মেঘার আম্মু ইরাকে জোরে ধরে কান্না করে দেয়। ইরা ছিল সকলের চোখের মণি। সে আজ কত বছর ধরে নিখোঁজ ছিল, তাই তাকে পেয়ে সকলের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। ইরার জন্য মেঘার আম্মু নানা রকম খাওয়ার আয়োজন করতে যায়। সাথে ইরার আম্মু, এদিকে মেঘা, ইরার আব্বু মেঘার গল্প আর আড্ডা দিতে থাকে। দীর্ঘ 4 ঘন্টা পর মেঘার আম্মু আর ইরার আম্মু রান্না করে বের হয়, সকলে খাবার টেবিলে যাইতে বলতেছে। সবাই আড্ডা বাদ দিয়ে খাবার টেবিলে যায়। খাবার টেবিলে গিয়ে তো ইরা অবাক, আর ইরার জন্য অনেক পদ রান্না করা হয়েছে। সারা টেবিল বিভিন্ন পদের খাবার দ্বারা ভর্তি। ইরাকে সবাই মিলে খাওয়াই দিল। এতে ইরার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। সে যদি হারিয়ে না যেত তাহলে প্রতিদিন তাকে সবাই মিলে এভাবে খাওয়াইতো। এইটা ভাবতে ইরার চোখে পানি চলে আসে। তবে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল ঘুমাতে। ইরা আজ মেঘার সাথে ঘুমাবে, তাই সে মেঘার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আমি খুব সুন্দর পরিপাটি করে নামি দামি পোশাক পরে, যেগুলো সাধারণত আমি পরতাম, খুব দামি পোশাক যা পরলে আমাকে দারুণ মানায়, বন্ধুরাই বলতো এটা। সেই ড্রেস পরলাম, সাথে ম্যাচিং করা ঘড়ি, ব্লেজার, শু পরে চলে আসলাম হাসপাতালে। এদিকে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছে ইরা, মেঘা, ইরার মা বাবা, মনির, মুনতাহা আর মাসুদ। এদিকে মেঘার মন ছটফট করছে ইসরাফিলের জন্য। অবশেষে আমি হাসপাতালে পৌঁছে গেলাম। আমাকে দেখে মাসুদ এগিয়ে এলো। মেঘা আমাকে দেখে আবারও ক্রাশ খেলো। কিন্তু এখন মাসুদই ইরার বাবাকে বলল, ইনি সেই টপ ডাক্তার যে আপনার অপারেশন করাইছে। কথাটা শুনে মেঘা, ইরা, মুনতাহা 460 ভোল্টের একটা শক খাইলো। মেঘা আমাকে সরাসরি জিজ্ঞাসা করলো, ইসরাফিল, তুমি টপ ডক্টর? তুমি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়? সত্যি করে বলো তুমি কে? আর যদি টপ ডক্টরই হয়ে থাকো তাহলে ওয়ার্ড বয় হলে কেন? মেঘার সাথে সবাই বলতে শুরু করলো, কি কারণে টপ ডাক্তার হয়েও ওয়ার্ড বয় হলেন। আমি বলতাছি, সবাই শুনেন। অতীত, আমার বাবা ছিলেন নামকরা একজন ডাক্তার। তার নাম ডক্টর মজিদ তালুকদার। তিনি বড় ডাক্তার হওয়ায় তার কাছে দেশ বিদেশ হতে লোকজন আসতো। কিন্তু তিনি দিন দিন লোভী হয়ে উঠতেছিল। তিনি কখনো টাকা ছাড়া রোগী দেখতেন না। এটা আমার আম্মু মরিয়ম বেগম পছন্দ করতো না। তিনি সবসময় আব্বুকে বিনামূল্যে গরিবদের চিকিৎসা দিতে বলতো, কিন্তু আব্বু ছিল নাছোড়বান্দা। সে কখনো বিনামূল্যে রোগী দেখতো না। সে তার সিদ্ধান্তে অটুট থাকতো। এই নিয়ে মাঝে মাঝে আব্বু আম্মুর মাঝে ঝগড়া হতো। এক পর্যায়ে আমাকে নিয়ে আব্বুর কাছে চলে আসে, আমাকে টপ ডাক্তার বানায়। আম্মু আমাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলে সামর্থ্যহীনদের। আমিও আম্মুর কথা মতো বাংলাদেশে মরিয়ম প্রাইভেট হাসপাতাল তৈরি করি, যাতে এই হাসপাতালে সবাই বিনামূল্যে চিকিৎসা সেবা পায়, সামর্থ্যহীনরা। আমি টপ ডাক্তার হওয়ায় বিভিন্ন ক্রিটিক্যাল অপারেশন করতে বিভিন্ন দেশে যাইতে হয়, যার কারণে আমি এই হাসপাতালের ম্যানেজারকে হাসপাতালের দায়িত্ব দেই আম্মুর মাধ্যমে। আমাকে হাসপাতালে কেউ কোনোদিন দেখেনি। আমি হাসপাতালের গোপন একজন ওয়ার্ড বয় নিযুক্ত করেছিলাম, যে আমাকে ইনফরমেশন দিত। সে আমাকে মাঝে মাঝে ইনফরমেশন দিত ম্যানেজার নাকি অনেক দুর্নীতি করে, আরও অনেক অবৈধ কাজ করে। কিন্তু আমি এগুলো গুরুত্ব দিতাম না, কারণ ম্যানেজার আম্মুর খুব বিশ্বস্ত ছিল। এক পর্যায়ে আমি হাসপাতালে যোগ দিই ওয়ার্ড বয় হিসেবে। কিভাবে যোগ দিলাম আপনারা প্রথম পর্বেই জানতে পারছেন। তারপর ওয়ার্ড বয় হয়ে এই হাসপাতালে চাকরি করি, আর ম্যানেজারের অনেক অবৈধ কাজ আমি নষ্ট করি। অতীত শেষ। বর্তমানে আমি আসার সময় পুলিশ সাথে করে নিয়ে আসছি। পুলিশ চারদিক থেকে হাসপাতাল ঘেরাও করে রেখেছে। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার কাছে বিশ্বাসঘাতকেরা কোনো স্থান নেই তাদের। ম্যানেজার আমাদের বিশ্বাসঘাতকতা করেছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। পুলিশ সাহেব, আপনারা ম্যানেজারকে নিয়ে যান। পুলিশ ম্যানেজারকে নিয়ে গেল। আমি ইরার বাবাকে দেখে কাল সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম, কারণ কাল আমার জন্মদিন। সবাইকে দাওয়াত দিতে হাসপাতালে কিছুক্ষণ কাটিয়ে চলে গেলাম বাড়িতে। কাল আমার জন্মদিন, তাই ডেকোরেশনের ব্যবস্থা করতে হবে। তবে ডেকোরেটর তো ফোন করলেই চলে যাবে। আমি যাচ্ছি অন্য কাজে। কাজটা হলো আমার ক্রাশ মেঘার জন্য একটা হীরার নেকলেস আর একটা ডায়মন্ডের রিং অর্ডার করতে যাচ্ছি। কাল ওই মেঘাকে সবার সামনে প্রপোজ করে নিজের করে নিব সারা জীবনের জন্য।
এইদিকে মেঘা বাসায় গিয়ে ভাবে ইসরাফিল এত বড় ডাক্তার জানাই ছিল না। তাই তো বলি সেদিন হাসপাতালে ডাক্তারকে অমন চেনা চেনা লাগছিল কেন। যাকে আমার এখন ভালোই হলো, এখন ইসরাফিলকে মেনে নিতে আমার ফ্যামিলি কোনো আপত্তি করবে না। মেঘাই সব ভাবছে। তখন ইরা মেঘার রুমে চলে আসে আর মেঘাকে প্রশ্ন করে, মেঘা, আপুকে নিয়ে এত ভাবতেছো? ভাবতেছি ইসরাফিল সাহেব কত বড় মাপের মানুষ, তাই না ইরা? আমিও দেখছি উনি গরিবদের অনেক উপকার করে, আমিও দেখেছি তাকে করতে। তবে ওনাকে নিয়ে এত ভাবার কারণ কি জানতে পারি? মানে আমি আর ইসরাফিল একে অপরকে ভালোবাসি, ভাবতেছি ইসরাফিলের কথা ভাষায় জানাবো। ও, এ তো ভালো কথা। তবে আপু, আমিও না তোমার ইসরাফিলের বন্ধু মাসুদ আছে না, তাকে আমি ভালোবাসি। তুমি প্লিজ আব্বু আম্মুকে ম্যানেজ করে দাও। ও, তলে তলে এত দূর? চিন্তা করিস না ইরা, তুই হলি সকলের চোখের মণি। তুই চাইলে মামা তোকে পুরো আমেরিকায় তোর নামে করে দিতে পারে। আর সেখানে একটা ছেলেকে চাইছিস, সেটা এনে দেবে না তা কি করে হয়? মাসুদ তোরই হবে, চিন্তা করিস না। থ্যাংক ইউ আপু। এই বলে ইরা মেঘাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে, আজ আমার জন্মদিন। রাতেই আমার সব বন্ধুরা আমাকে উইশ করেছে। আজ সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। পার্টির জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। এখানে ধনী গরিব সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটু পরেই সবাই চলে আসবে। মাসুদ আর মনির রাতে আমাদের বাসায় চলে আসছে। ওদের পরিবারের সকলকে আজকে আসতে বলেছি, ওনারা সকলেই আসতেছে। রাতে আড্ডা দেওয়ার সময় মনির ও মাসুদ ওরা যে মুনতাহা ও ইরাকে ভালোবাসে তা আমাকে বলছে। আমিও মেঘার কথা ওদের বলছি আর ওদেরকে আমার মতো হীরার নেকলেস আর ডায়মন্ডের রিং কিনে আনতে বলছি। কারণ আজ আমরা তিনজন সবার সামনে মুনতাহা, ইরা ও মেঘাকে প্রপোজ করব। আমরা তিনজন ওয়াদা করেছিলাম বিয়ে করলে একসাথে করব। আজ সত্যি তা পূরণ হবে ইনশাল্লাহ। জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। অনুষ্ঠানে সকল আমন্ত্রিত অতিথি হাজির। সকলেই তাদের বাসায় তাদের ভালোবাসার কথা মানে মুনতাহাদের, মেঘাদের, ইরাদের। অবশ্য মেঘাই বলেছে, মাসুদ, মনির ও আমি বাসায় জানাইছি। সকলেই মেনে নিচ্ছে আমাদের। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আমাদের প্ল্যান মতো তিনজনই ইরা, মেঘা, মুনতাহাকে প্রপোজ করলাম সবার সামনে। তারপর আজই কাজীদের আসতে বললাম। জন্মদিনের অনুষ্ঠান শেষে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। জন্মদিনের অনুষ্ঠান শেষে কাজী ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে পড়িয়ে চলে গেল। আমরা তিন বন্ধু এখন ছাদে। তিন বন্ধু বিভিন্ন রকম আড্ডা দিয়ে রাত 11টার দিকে যার যার মতো বাসায় চলে গেলাম। যার পর ইরা, মেঘা ও মুনতাহা এসে আমাদের সালাম করলো। আপনারা আবার ভাইবেন না এক রুমে তিনজন বাসর করছি, তা কিন্তু না। তিনজনের জন্য আলাদা 3টা রুমে বাসর ঘর সাজানো হয়েছে। আমি মেঘাকে তুলে বললাম, তোমার স্থান পায় না আমার বুকে। আজ আমরা 3 বন্ধু ওয়াদা করেছি তিনজনে 11টা করে বাংলাদেশে T20 খেলোয়াড়, ওয়ানডে খেলোয়াড় আর টেস্ট খেলোয়াড় বানাবো। চলো, তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে মেঘাকে নিয়ে কাটা শুইলাম। তারপর আস্তে আস্তে শুরু করলাম 11 জনের খেলা। 5 বছর পর আজ আমি 3 সন্তানের বাবা। আজ আহাদ। আপনাদের মনে আছে সেই পিচ্চি আহাদের কথা? ডাক্তারি পাশ করে বড় একজন ডাক্তার হয়েছে। আজ আহাদকে আমার হাসপাতালের দায়িত্ব দিয়ে দিলাম। আমি আহাদকে ডাক্তারি পড়িয়েছি, এখন সে একজন বড় ডাক্তার। আমি আহাদের দায়িত্ব দিয়ে বাসা চলে আসছি। বাসা আসার পর আমার 3 সন্তান আমাকে পাপা পাপা বলে ঘিরে ধরেছে। আমি ওদের জন্য চকলেট নিয়ে আসছি। ওদের চকলেট দিয়ে ওদের দাদি মানে আমার আম্মুর কাছে পাঠিয়ে দিচ্ছি। ওরা আমার আম্মুর কাছেই থাকে। রাতে মেঘা রুমে আসার সাথে সাথেই মেঘাকে কোলে নিয়ে কাটে ফেলে দিলাম। তারপর শুরু করে দেই বাকি 8 জন লাগলো। তো দর্শক, আপনারা কিছু মনে করেন না। 3 জন আনতে 5 বছর লাগছে, বাকি 8 জন আনতে কয় বছর লাগবে সবাই আমাকে জানাবেন। তো সমাপ্ত। বিশেষ দ্রষ্টব্য, কেউ বাজেভাবে কমেন্ট করবেন না, ভালো লাগলে কমেন্ট করবেন না, করলে করার দরকার নাই। তবে যেই ভবিষ্যতে ডক্টর হবেন সবাই চেষ্টা করবেন গরিবদের বিনামূল্যে চিকিৎসা করতে। আরে ভাই, ওনারা গরিব, ওনাদের খাবারই ভালোভাবে জুটে না। তার মধ্যে ওনারা যদি অসুখ হয়, বিনামূল্যে চিকিৎসা সেবা না পায়, তাহলে ওনারা কোন দিকে যাবে? ওনারা বিনা চিকিৎসায় মারা যাবে। একটি বার ওনাদের জায়গায় নিজেকে একবার ভেবে দেখেন, যদি আপনি ওনাদের মতো হন তখন আপনি কেমন করতেন?
সো সবাই বিনামূল্যে গরিবদের চিকিৎসা দিতে চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিবেন, যার ফলে আমাদের নিত্য নতুন গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।